আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জেনেসিস অনলাইন লেকচার ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর আমেনা ইসলাম। বর্তমান এফসিপিএস পার্ট 2 ট্রেনিং করছি ঢাকা মেডিকেল কলেজে, পাশাপাশি এমআরসিওজি পার্ট 1 পাস করেছি অপশন গাইনিতে। সো আজকে আপনাদের সাথে আমার খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, সেটা হচ্ছে জেনেটিক্স অ্যান্ড বায়োফিজিক্স। সো প্রথমে একটা ক্লাস শুরু করার আগে আমাদের সাথে ম্যাটেরিয়ালস কি আছে সেটা আমাদের একটু ঠিকঠাক করে নিতে হবে, ঠিক আছে? সো ম্যাটেরিয়ালস আপনারা জেনেসিসের যে শিটটা আছে, আমাদের ক্লিনিক্যাল লেকচার শিট, যে শিটের উপরে লেখা আছে এমব্রায়োলজি, জেনেটিক্স অ্যান্ড বায়োফিজিক্স। সো এমব্রায়োলজি আপনাদের একটা সেপারেট ক্লাসে হবে এবং এটা হচ্ছে কি আপনাদের ক্লিনিক্যাল ক্লাসের জেনেটিক্স অ্যান্ড বায়োফিজিক্স। সো প্রথমেই একটা ক্লাস যখন আমরা স্টার্ট করি তখন আমাদের প্রথমেই প্রশ্নটা মাথায় আসবে দ্যাট এই টপিকটা আমাদের বিসিপিএস এর যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিব অপশন গাইনিতে, সেখানে কত মার্কস আসবে এবং কোন পেপারের অন্তর্ভুক্ত। সো প্রথমেই দেখে নেওয়া যাক দ্যাট আমাদের যে বিসিপিএস সিলেবাসটা আছে তার মধ্যে আমাদের এই জেনেটিক্স পোর্শনটা বলতে গেলে 3টা পেপারে আসে। সো পেপার 1-এ আমরা আমাদের স্লাইডে দেখতে পাচ্ছি দ্যাট জেনেটিক্স থেকে 2টা প্রশ্ন এসেছে, বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি রং। সো আপনারা একটু আমার কথার সাথে মিলিয়ে পাশে এক্স্যাক্ট নাম্বারটা লিখে নেন। জেনেটিক্স থেকে প্রতি সেশনেই লাস্ট 2 বছর ধরে আমাদের 4টা থেকে 5টা প্রশ্ন আসে। সো জেনেটিক্স থেকে যদি আমার পেপার 1-এ 4টা থেকে 5টা প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট আমার 8 থেকে 10 মার্কস কভার করে ফেলছে শুধু জেনেটিক্স। অ্যান্ড বায়োফিজিক্স থেকে 2টা প্রশ্ন আসে। পেপার 2-তে জেনেটিক্স থেকে একটা প্রশ্ন আসে, সেটা কোন জায়গা থেকে আসে? ডিএসডি থেকে। ওকে, সো দিস ইজ ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন। নেক্সট চলে যাচ্ছে পেপার 3-তে। সো আমরা সবাই জানি ছোটবেলা থেকে আমরা এমবিবিএস পোর্শনে দেখে আসছি দ্যাট জেনেটিক্স ইজ আ পার্ট অফ বেসিক প্যাথোলজি। ওকে, সো বেসিক প্যাথোলজির জেনেটিক্স চ্যাপ্টার থেকে পেপার 3-তে আসবে আপনার 3টা থেকে 4টা অথবা অনেক সময় 2টা থেকে 3টা প্রশ্ন। সো ওভারঅল যদি আমি সাম আপ করি তাহলে আমি বলতে পারি আপনার জেনেটিক্স পোর্শন থেকে আপনি চোখ বন্ধ করে 7টা থেকে 8টা প্রশ্ন পাবেন, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনার মার্কসটা চলে যাচ্ছে অ্যারাউন্ড 16 মার্কস। অ্যান্ড বায়োফিজিক্স থেকে যদি 2টা পান তাহলে চলে যাচ্ছে আপনার অ্যারাউন্ড 20 মার্কস। সো দিস ক্লাস ইজ অ্যারাউন্ড 18 to 20 মার্কস। ওকে, সো আপনি এখনই বুঝতে পারছেন দ্যাট দিস ক্লাস ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং আশা করছি আপনারা বেসিক জেনেটিক্স ক্লাসটা করবেন। বেসিক জেনেটিক্স ক্লাসটা করলে আমার এই ক্লাসের কিছু অংশ ওভারল্যাপ করে যাবে বেসিক জেনেটিক্সের সাথে, এবং কিছু অংশ দেখবেন একদম কমপ্লিটলি ক্লিনিক্যাল জেনেটিক্স, যেটা কিনা পার্ট 1 পাস করার জন্য অপশন গাইনিতে। ওকে, সো সেই জায়গাটাতে আপনারা একটু বেশি অ্যাটেনশন দিবেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের মেন ক্লাসে। সো প্রথমে আমি আপনাদেরকে একটু ভিজুয়ালাইজ করে নিতে চাচ্ছি দ্যাট আমাদের বিসিপিএস সিলেবাসটা কিভাবে দেওয়া। আপনাদের সবার হাতে নিশ্চয়ই এতদিনে আপনারা বিসিপিএস সিলেবাসটা কালেক্ট করে ফেলেছেন। সো কালেক্ট করে ফেললে দেখবেন আপনারা সিলেবাসটা খুলে জেনেটিক্স পোর্শনে কি কি অংশ দেওয়া আছে এবং বায়োফিজিক্সে কি কি দেওয়া আছে। সো এটা আপনারা সবাই একবার দেখে নেবেন। চলেন আমরা স্টার্ট করব এখন জেনেটিক্স দিয়ে। সো বিসমিল্লাহির রহমানির রহিম। জেনেটিক্স দিয়ে দেখেন আমরা শুরু করব ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ। সো ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ আমরা মেইনলি দেখেন 3টা ক্যাটাগরিতে পড়ব। Number 1 category is Mendelian disorder, which will involve autosomal dominant, autosomal recessive, X-linked dominant and X-linked recessive diseases. Number 2 category is multifactorial disorder. Okay, so multifactorial disorders are what? These are influenced by both genetic and environmental factors. Number 3 category is cytogenic disorder or chromosomal abnormalities. So প্রথম 3টাই আমরা পড়বো, আপনারা একটু নাম্বার 4 পয়েন্টটা অ্যাভয়েড করে যান। ওকে, সো দেখেন 3 নাম্বার যখন আমরা পড়বো, 3 নম্বরের পাশে আপনারা একটু 2টা ব্রাঞ্চ বানাতে পারেন। ওকে, 2টা ব্রাঞ্চ বানিয়ে আপনারা একটু লেখেন স্ট্রাকচারাল অ্যান্ড আরেকটাতে লেখেন নিউমেরিক্যাল। সো আমাদের এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস ক্যান বি অফ 2 টাইপস বেসিক্যালি। দিজ আর স্ট্রাকচারাল অ্যান্ড নিউমেরিক্যাল। সো এই জায়গাটা একটু এখানে আপনারা লিখে রাখেন। নেক্সট আমরা প্রথমে আমাদের ক্লাসটা শুরু করব কিছু বেসিক কথাবার্তা নিয়ে। ওকে, সো হোয়াট ইজ ক্যারিওটাইপিং? ক্যারিওটাইপিং ইজ দ্য ক্রোমোজোমাল কনস্টিটিউশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল সেল। মানে কি, আমার একটা সেলে যে ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্টটা আছে সেটাকে আমরা কি বলছি? ক্যারিওটাইপিং বলছি। এখন এই ক্যারিওটাইপিং করার নিশ্চয়ই কিছু প্রসিডিয়ার আছে, কিছু স্টেপস আছে, সেই স্টেপসগুলো এখানে দেওয়া আছে। উই ডোন্ট নিড টু নো অল দ্য পয়েন্টস, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর এসবি অর এমসিকিউ ইন এফসিপিএস পার্ট 1 ইজ এই আমাদের 3 নাম্বার পয়েন্টটা। ওকে, দেখেন 3 নাম্বার পয়েন্টটা কি লিখেছে। দেখেন প্রথমে আমরা যখন ক্যারিওটাইপিং করব তখন অফকোর্স আমাদের আইসোলেশন করতে হবে, একটা সেলকে কালচার করতে হবে। 3 নাম্বার পয়েন্টটা অ্যারেস্ট, দেন সেপারেশন, ফিক্সেশন, অনেকগুলো প্রসিডিউরের মাধ্যমে আমরা কি করব? ক্যারিওটাইপ করব। সো আমি কি বলছি? 3 নাম্বার লাইনটা ইম্পর্টেন্ট। 3 নাম্বার লাইনে কি বলেছে দেখেন, অ্যারেস্ট অফ সেল সাইকেল অ্যাট মেটাফেজ
by adding colchicine. So we have to remember that karyotype is done in the stage of metaphase. Okay, আমরা সবাই জানি that আমাদের সেল সাইকেলের দুইটা ফেজ, রাইট? একটা ইন্টারফেজ, একটা কি সেল ডিভিশন। ইন্টারফেজে আমাদের কম্প্রাইজ করে হচ্ছে গিয়ে G1, S, G2 এই ফেজগুলা। অ্যান্ড ইন সেল ডিভিশন আমরা জানি মাইটোসিস, মিওসিস এগুলা হচ্ছে। সো মাইটোসিসের একটা প্রসিডিওর, একটা স্টেপ কি? মেটাফেজ। সো আমাদের মাথায় রাখতে হবে karyotyping is done in metaphase. So let's see the picture of a chromosome. দেখেন এইবার আমাদের লাস্ট সেশনে খুব বেসিক থেকে একটা প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ কল্ড দ্য এন্ড অফ দ্য ক্রোমোজোম। একটা ক্রোমোজোমের এন্ডকে কি বলা হয়, এখান থেকে প্রশ্ন চলে এসছে। সো দেখেন আমরা একটু ক্রোমোজোম, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সো দেখেন আমরা একটু ক্রোমোজোমের পিকচারটা দেখে নিই। ইন দ্য মিডল এই সেন্টার পয়েন্টটাকে আমরা কি বলে থাকি? সেন্ট্রোমিয়ার। অ্যান্ড দিজ আর দ্য শর্ট আর্মস, এই শর্ট আর্ম দুইটাকে আমরা কি বলে থাকি? পি আর্ম। অ্যান্ড দিজ আর দ্য লং আর্মস, এই লং আর্ম দুটাকে আমরা কি বলে থাকি? কিউ আর্ম। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ক্রোমোজোম অথবা ক্রোমাটিডস, এই যে এন্ডগুলা, এই এন্ডগুলাকে আমরা বলে থাকি টেলোমিয়ার। আপনারা যদি একটু ছোটবেলার পড়াটা একটু রিকল করতে পারেন তাহলে আপনারা দেখবেন দ্যাট এমবিবিএস লেভেলে আমরা কিন্তু টেলোমিয়ারের ব্যাপারে একটা স্পেশাল ইনফরমেশন পড়ে আসছি, দ্যাট এইজিং প্রসেসের সাথে সাথে কি হয়? আমার টেলোমিয়ার শর্টেনিং হয়, তাই না? সো দিস ইজ দ্য টেলোমিয়ার। ওকে, দ্য এন্ড ইজ কল্ড দ্য টেলোমিয়ার। অ্যান্ড ইন্ডিভিজুয়ালি যখন আমি এক একটা আর্মের কথা বলবো, দিজ আর কল দ্য ক্রোমাটিডস। সো এখন দেখেন একটা মজার জিনিস, এই যে ক্রোমোজোম থেকে দেখেন সুতার মতন টান দিয়ে একটা জিনিস বের হচ্ছে, তাই না? দিস ইজ হোয়াট? দিস ইজ ডিএনএ। ওকে, দিস ইজ ডিএনএ। তার মানে আমরা বুঝতে পারছি এই ডিএনএটা পেঁচাই 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 কি তৈরি হয়েছে? ক্রোমোজোম তৈরি হয়েছে, তাই না? সো দিস ইজ অল অ্যাবাউট এ ক্রোমোজোম। এবার আসেন আপনাদেরকে একটা karyotyping এর ভিজুয়ালাইজেশন দিই। হ্যাঁ, দ্যাট এই জিনিসটা কিন্তু আপনাদের FCPS পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট না, এই জিনিসটা আপনাদের ইম্পর্টেন্ট MRCUG যখন আপনারা দিবেন তখন এখান থেকে আপনাদের প্রশ্ন আসে। সো এখন আমরা MRCUGর কথা বাদ দিয়ে FCPS এর কথাই চিন্তা করে থাকি, ঠিক আছে? সো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি যে karyotype বারবার মুখে বলছি তো, যাতে আপনারা একটা পিকচারাইজ করতে পারেন দ্যাট আপু এতবার করে বলছে karyotype করব, karyotype করব, karyotype দেখা যায় কিরকম হয়। সো দিস ইজ দ্য karyotyping। একটা karyotyping আমরা কি দেখি? ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট, অ্যাজ আই টোল্ড বিফোর। ওকে, সো দেখেন এইখানে নাম্বার 1 থেকে নাম্বার 23 পর্যন্ত, কি নাম্বার 1 থেকে নাম্বার 22 পর্যন্ত কত? 1 থেকে 22 পর্যন্ত এটা অটোজোম। উই নো ক্রোমোজোম কি 22 জোড়া কি থাকে? অটোজোম থাকে। অ্যান্ড এক জোড়া কি থাকে? সেক্স ক্রোমোজোম থাকে, তাই না? টোটাল 46 একটা হিউম্যানে। সো দেখেন এই যে আমার 22টা পর্যন্ত অটোজোম কি সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে, একটা মার কাছ থেকে আসে, একটা বাবার কাছ থেকে আসে। ওকে, প্রত্যেকটা ক্রোমোজোমের। হ্যাঁ, এবং দেখেন এই যে লাস্টেরটা যেটা 23 নাম্বারটা আমাদের সেক্স ক্রোমোজোম, এখানে দেখেন একটা এক্স হয়তো মা বা বাবা যে কোনো একজনের কাছ থেকে এসেছে, কিন্তু আর একটা এক্স ইজ এমটি। সো দিস ইজ দ্য karyotype অফ টার্নার সিনড্রোম। এভাবে করে আমরা যখন ডাউন বেবির karyotype করি তখন আমাদের কি আসে? এই 21 নাম্বারে 3টা আসবে, তাই না? কারণ আমরা কি জানি একটা ডাউন বেবি কি ট্রাইজোমি 47 XY অথবা XYYও হতে পারে, তাই না? না সরি, 47 XY প্লাস 21 হবে। এটা তো হচ্ছে কি সেক্স ক্রোমোজোম না, এটা অটোজোমকে ইনভলভ করছে, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে যদি আমি ডাউন সিনড্রোম বলে থাকি তাহলে আমার কি আসবে? 47 কেন? অটোজোম একটা বাড়ছে এখানে, তাই না? তাইলে 47 XY যদি ছেলে বাচ্চা হয়, যদি মেয়ে বাচ্চা হয় তাহলে XX প্লাস 21। আর কখন আমার সেক্স ক্রোমোজোম বাড়বে? যেমন ধরেন ক্লাইনফেল্টার এখানে কি থাকবে? ধরেন 2টা X আর একটা Y, তাহলে এখানে কি হবে? 47। এই ক্ষেত্রে আমার একটা বাড়াতে হবে, কিন্তু এখানে কি বাড়বে? অটোজোম বাড়ছে না, এখানে বাড়ছে সেক্স ক্রোমোজোম। তাহলে তার karyotype কি হবে? 47 XXY। আচ্ছা, এবার আসেন কিছু কমন টার্মিনোলজি। আপনাদের শিটে দেখবেন হয়তো মাঝখানে কিছু স্লাইড আপনাদের আমার স্লাইডের সাথে মানে আপনাদের শিটে মিলছে না, সেগুলো আপনারা ভেবে নেবেন দ্যাট এক্সট্রা স্লাইড আই হ্যাভ অ্যারেঞ্জড ফর জাস্ট কনসেপশন ক্লিয়ার করার জন্য। ওকে, সো সেগুলোর আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর বাদ বাকি তো শিটের সাথে আপনারা মিলিয়েই যাবেন। সো karyotype আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, দিস ইজ স্টাডি অফ ক্রোমোজোম। আমরা জানি একটা মেল karyotype কত? 46 XY, দিস ইজ দ্য নর্মাল। ওকে, অ্যান্ড ফিমেল karyotype কি? 46 XX। আর ম্যাচিওর গ্যামেট মানে ধরেন একটা স্পার্ম অথবা একটা ওভাম, দ্যাট ইজ 23, ঠিক আছে? আর যখনই হিউম্যান হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 46। অ্যান্ড ক্রোমোজোম, উই অলরেডি হ্যাভ সিন দ্য পিকচার অফ ক্রোমোজোম। ক্রোমোজোম কি? দেখেন ক্রোমোজোমস আর লং কয়েলড পিসেস অফ ডিএনএ। সো এই যে ডিএনএ গুলো কয়েলড করে করে কি তৈরি হয়েছিল? আমার ক্রোমোজোম তৈরি হয়েছিল। এবং এরা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে একটা সেলের। এবং এরা কি কন্টেইন করে? হেরিডিটারি ইনফরমেশন। এবার আসেন জিন।
দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট অফ আওয়ার টুডেস ক্লাস, তাই না? আমরা পড়ছি জেনেটিক ডিসঅর্ডার, মানে এই জিনে আমাদের কি ঘাপলা। সো দেখেন জিনটা কি, জিনটা হচ্ছে গিয়ে আর শর্ট রিজনস অফ দিস ডিএনএ that holds the information needed to build proteins, short regions of this DNA। তাহলে একটু আমরা রিক্যাপচুলেট করে দেখি তো, এই যে আমরা ক্রোমোজোমটা দেখেছিলাম, সেই ক্রোমোজোমটা কি দিয়ে বানানো? ডিএনএ দিয়ে বানানো, এবং ওই ডিএনএ এর মধ্যে ছোট্ট ছোট্ট রিজনকে আমরা কি বলছি? জিন বলছি। এই জিনেই যখন কোনো ঝামেলা হচ্ছে তখন কি ডেভেলপ করছে? একটা পেশেন্টের জেনেটিক ডিসঅর্ডার। ওকে, সো নেক্সট দেখেন জিন কোথায় পাচ্ছি? সো আমরা বলতে পারি ক্রোমোজোমে পাচ্ছি, এবং জিন কি বেসিক ইউনিট অফ জেনেটিক ইনফরমেশন। আর জেনম কথাটা আপনাদের একটু জানতে হবে, জেনম হচ্ছে একটা ফুল সেট অফ জিনকে আমরা কি বলে থাকি? জেনম বলে থাকি। নেক্সট মিউটেশন, মিউটেশন নিয়ে আপনাদের ডিটেলসে পড়ানো হবে কোথায়? বেসিক জেনেটিক্স ক্লাসে। ওকে, সো আজকের ক্লাসে মিউটেশন থেকে আমি একটা টার্মিনোলজি শুধু উঠাই নিয়ে আসছি, বিকজ আমি সেটা নিয়ে আপনাদের ক্লিনিক্যাল ক্লাসের ইম্পর্টেন্স অনেক বেশি। দেখেন মিউটেশন মানে আমরা জানি দ্যাট ইটস এ পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য ডিএনএ। একটা ডিএনএ এর মধ্যে পার্মানেন্ট কোনো চেঞ্জ চলে আসলে সেটাকে আমরা কি বলে থাকি? মিউটেশন বলে থাকি। এবং দেখেন এটা 3 ভাগে আমরা ভাগ করি, জেনম মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন অ্যান্ড জিন মিউটেশন। এই জেনম মিউটেশনটাই আপনাদের একটু আজকে মাথায় রাখতে হবে, বিকজ জেনম মিউটেশনের আরেকটা নাম কি? অ্যানিউপ্লয়েডি। ইউ ক্যান রাইট হেয়ার, এই জেনম মিউটেশনের পাশে অবলিক দিয়ে আপনারা সবাই লিখতে পারেন কি? অ্যানিউপ্লয়েডি। নেক্সট আপনাদের শীটে চলে আসেন। শীটে দেখেন প্রথমে আপনাদের আছে হোয়াট ইজ প্লয়েডি, রাইট? তো এখন প্লয়েডি মানে কি? নাম্বার অফ ক্রোমোজোমাল সেট। ঠিক আছে, আমরা কি জানি এক সেট মানে কি? 23। আমরা প্রথমেই পড়ে আসছি এক সেট মানে কি? 23। তার মানে 23 মানে আমরা কি লিখি? 23কে লিখি এন, একটা এন লিখি। 23 মানে হ্যাপ্লয়েড। 2n মানে ডিপ্লয়েড, মানে কত? 46। তারপর যদি আরেক সেট বেড়ে যায় তাহলে হয়ে যাবে 3n মানে কি? 69, ট্রাইপ্লয়েড। ওকে, তারপর কি আরেক জোড়া যদি বেড়ে যায় হয়ে যাবে কত? 92 মানে কি? টেট্রাপ্লয়েড। সো এই কথাটা আই থিঙ্ক সো আমাদের সবার ক্লিয়ার। এবার আসেন অ্যানিউপ্লয়েডি, দিস ইজ ইনফিনিটি স্টার টপিক। এখান থেকে বিগত সালে বিসিপিএস এ অসংখ্যবার প্রশ্ন এসেছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন অ্যানিউপ্লয়েডি মানে কি? ক্রোমোজোম নাম্বার দ্যাট ইজ নট এ মাল্টিপল অফ 23। আচ্ছা, আমি একটু সহজভাবে আপনাদেরকে অ্যানিউপ্লয়েডিটা দেখাই। হ্যাঁ, দেখেন এই স্লাইডটার আপনারা একটা স্ক্রিনশট রাখেন। দেখেন এখানে কি বলেছে? ইটস আ কন্ডিশন where the chromosome number is altered by 1 or more but not multiple of haploid। মানে একটা ক্রোমোজোম নাম্বার যখন আপনার একটা অথবা দুইটা দিয়ে বাড়বে অথবা একটা অথবা দুইটা দিয়ে কি হবে? কমবে। ঠিক আছে, কিন্তু এটা মাল্টিপল অফ হ্যাপ্লয়েড না। মানে আমরা হিউম্যান কত? 46, রাইট? 46 এর সাথে আমি একটা ক্রোমোজোম যোগ দিব অথবা বিয়োগ দিব, অথবা দুইটাও হতে পারে, আর একটা বা দুইটা ক্রোমোজোম আমি মানে যোগও দিতে পারি বিয়োগও দিতে পারি, কিন্তু পুরো এক জোড়া বাড়বে না। এক জোড়া বাড়লে কি দাঁড়ায় বলেন তো? ট্রাইপ্লয়েডই দাঁড়ায় কিন্তু 69। বাট এখানে অ্যানিউপ্লয়েড মানে কিন্তু ট্রাইপ্লয়েডই আসবে না। অ্যানিউপ্লয়েড মানে ট্রাইজোমি, মোনোজোমি এগুলা। সো দের ইজ এ ভাস্ট ডিফারেন্স বিটুইন ট্রাইজোমি অ্যান্ড ট্রাইপ্লয়েডি। ট্রাইপ্লয়েডি মানে 3 জোড়া, 3n, অ্যান্ড ট্রাইজোমি মানে আমি 46 এর সাথে মানে 2n এর সাথে একটা অথবা দুইটা ক্রোমোজোম যোগ করব অথবা বিয়োগ করব। দিস ইজ অ্যানিউপ্লয়েডি। ক্লিয়ার? সো দেখেন আমি কি জানি, এই যে 2n মানে তো নর্মাল হিউম্যান, তাই না? 46, এটার সাথে যদি আমি 1 অ্যাড করে দিই তাহলে দেখেন হয়ে গেল 47। 47 কি হতে পারে? যদি অটোজোমকে এফেক্ট করে থাকে তাহলে এটা কি হবে? ডাউন হবে, বা এডওয়ার্ড হতে পারে, বা পাটাও হতে পারে। যদি সেক্স ক্রোমোজোমকে ইনভলভ করে থাকে তাহলে আমার ট্রিপল এক্স সিনড্রোম হতে পারে, ক্লাইনফেল্টার হতে পারে। ওকে, এবার যদি আমি 2n থেকে একটা মাইনাস করে দিই তাহলে 45। 45 মানে কি? মোনোজোমি। মোনোজোমি কোনটা আছে 45 বলেন তো? এক্স ও টার্নার। আর 47 মানে কি বলেছিলাম? ট্রাইজোমি। ট্রাইজোমি 21 ইজ ডাউন সিনড্রোম। ট্রাইজোমি 13 ইজ পাটাও। ট্রাইজোমি 18 ইজ কি? এডওয়ার্ড। আচ্ছা, আর এই যে এগুলো, এইসব কন্ডিশন আমরা ইউজুয়ালি দেখি না, এই সবগুলোই হচ্ছে অ্যানিউপ্লয়েডি। এবার আসেন দেখা যাক দ্যাট অ্যানিউপ্লয়েডি কি কারণে হয়ে থাকে। এই কথাটা এখানে লেখা আছে, আপনারা জাস্ট দাগিয়ে নেন। দেখেন অ্যানিউপ্লয়েডি হয়ে থাকে নন ডিসজাংশন অথবা অ্যানাফেজ ল্যাগের কারণে। তাহলে নন ডিসজাংশন মানে কি বলেন তো? ডিসজাংশন মানে কি? ডিসজাংশন মানে হচ্ছে সেপারেট করা, তাই না? জাংশন করা। আর নন ডিসজাংশন মানে কি? ঠিকভাবে সেপারেট হইতে পারছে না। ঠিক আছে, ক্লিয়ার? ঠিকভাবে যখন সেপারেট হইতে পারে না তখনই কি হইতে পারে? আমার অ্যানিউপ্লয়েডি হইতে পারে। আচ্ছা, তাইলে দেখেন নন ডিসজাংশন মানে কি? নন ডিসজাংশন ইজ দ্য ফেইলিয়ার অফ ক্রোমোজোম টু সেপারেট ডিউরিং মিওসিস এবং মাইটোসিস। এবং বলছে এটা হচ্ছে কি মোস্ট কমন কজ অফ অ্যানিউপ্লয়েডি, মিওটিক নন ডিসজাংশন। আমরা কি জানি? জার্ম সেলে তো ইউজুয়ালি মিওসিসই হয়ে থাকে, তাই না? এবং এটা কোন ফেজে? আপনারা পাশে লিখে রাখেন অ্যানাফেজ 2।
এসবি এর জন্য ইম্পর্টেন্ট অ্যানাফেজ 2 অথবা শুধু যদি অ্যানাফেজ থাকে সেটাও আপনারা অ্যান্সার দিবেন। কেমন? তাহলে এই মিওটিক নন ডিসজাংশন কি কারণে হচ্ছে? আপনার ডিউ টু ফেলিয়ার অফ দ্য ক্রোমোজোম টু সেপারেট, ঠিক আছে, ডিউরিং মিওসিস। তাহলে এটা কোন ফেজে হয়? অ্যানাফেজ অথবা অ্যানাফেজ 2 লিখে রাখেন। আচ্ছা, তাহলে একটু আমরা ছবি দেখে একটু বুঝে আসি তো। দেখেন তো আমরা কি জানি, এই যে আমার সেল সাইকেলের মাইটোসিস বা মিওসিস যখন স্টার্ট হয় আমরা জানি এটার অনেকগুলো ফেজ আছে, তাই না? প্রোফেজে কি হচ্ছে দেখেন, এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, তারপরে মেটাফেজে কি হয়, মাইটোটিক স্পিন্ডল অ্যাপিয়ার করছে, অ্যানাফেজে কি হয়, এই মাইটোটিক স্পিন্ডলের মধ্যে এই যে ক্রোমোজোমগুলা ইকুটোরিয়াল প্লেনে ছিল সেখান থেকে তারা দেখেন দুই পোলের দিকে সেপারেটেড হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি দেখেন টেলোফেজে গিয়ে কি হয়, সেটা আলাদা দুইটা ডটার সেল তৈরি হয়ে গেল, তাই না? তাহলে এই অ্যানাফেজে যখন এই সেপারেশনটা হওয়ার কথা, এই সময় যদি আমার নন ডিসজাংশন হয়ে থাকে, অথবা আরেকটা কারণ আছে অ্যানাফেজ ল্যাগ, আমার অ্যানিউপ্লয়েডি হয়ে থাকে দুইটা কারণে, আইদার নন ডিসজাংশন অথবা অ্যানাফেজ ল্যাগ, এই দুইটাই হয়ে থাকে কোন ফেজে? এই অ্যানাফেজে। তাহলে আমরা আমাদের শীটের পোর্শনে চলে যাই। তাহলে এই নন ডিসজাংশন আমাদের বুঝা ক্লিয়ার হয়ে গেল এবং দেখেন দিস প্রসেস ইজ রেসপন্সিবল ফর ট্রাইজোমি 21। আমরা সবাই জানি দ্যাট ডাউন সিনড্রোম 94% কেসেস ইজ রেসপন্সিবল ফর নন ডিসজাংশন। তাহলে জিনিসটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? সো নেক্সটে আসেন অ্যানাফেজ ল্যাগ। দিস ইজ আনাদার কজ অফ অ্যানিউপ্লয়েডি। এখানেও কি হচ্ছে? অ্যানাফেজ ল্যাগ, লস অফ ক্রোমোজোম হচ্ছে কখন? এই অ্যানাফেজে, ডিউরিং মাইটোটিক অথবা মিওটিক ডিভিশন। বাদ বাকি এতটুকু আপনারা একটু রিডিং দিয়ে রাখেন। সো এগুলো সব আমরা ডিসকাস করে ফেললাম। আমরা একটা প্রশ্ন দেখে আসি যেটা আমাদের বিগত সালে এসেছিল অ্যানিউপ্লয়েডিস থেকে। তাহলে দেখেন, অকার অ্যাট দ্য মিওসিস 2 সেল ডিভিশন, ট্রু। ডাউন সিনড্রোম অকার্স ডিউ টু নন ডিসজাংশন, দিস ইজ অলসো ট্রু। এডওয়ার্ড কি ক্রোমোজোম 13? না, এডওয়ার্ড আমরা জানি ই ফর এডওয়ার্ড, ই ফর 18, সো এডওয়ার্ড ইজ ক্রোমোজোম 18 অ্যানোমালি, ওকে। দেন শর্ট স্ট্রেচার ইজ এ মোসাইক ভ্যারাইটি ট্রাইজোমি 21? না, ট্রাইজোমি 21 মানে ডাউনে কোথাও আমরা শর্ট স্ট্রেচার কিন্তু পড়ি না। Then Down syndrome is chromosome 18? না, আমরা জানি Down syndrome is chromosome 21. So I think so this MCQ is clear এবং আপনাদের কিন্তু এই টাইপের MCQই আসবে অ্যানিউপ্লয়েডি থেকে, SVO আসতে পারে। So next condition is polyploidy. পলিপ্লয়েডি হচ্ছে কি সেটাই যেটা হচ্ছে গিয়ে এক জোড়া করে বাড়বে, ঠিক আছে? তার মানে আমরা জানি মাল্টিপল অফ হ্যাপ্লয়েড। দেখেন, দ্য নাম্বার ইজ ইনক্রিজড বাই মাল্টিপল অফ হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোমস, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি জোড়ায় জোড়ায় বাড়বে। যদি 2n এর সাথে আরেক জোড়া বাড়িয়ে দিই তাহলে কি হয়ে যাবে? 3n। সো দিস ইজ ট্রাইপ্লয়েডি মানে 69, ওকে। এভাবে করে যদি আরেক জোড়া বাড়াই দিই তাহলে টেট্রাপ্লয়েডি মানে 92, এভাবে। এবং এই বাচ্চাগুলো যদি তৈরি হয়ে থাকে এগুলো কিন্তু ইউজুয়ালি স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়, ঠিক আছে? সো আপনি দেখেন, আমরা তো অনেক কিছু পড়লাম এতক্ষণ, তাই না? সো আপনি তো পেশেন্ট দেখবেন, তাই না? পেশেন্ট আপনার কাছে আসবে এই যে অ্যাবর্শন নিয়ে, তখন কিন্তু আপনি একটা পেশেন্টকে সুন্দর করে আপনি একটা পজিটিভ কাউন্সেলিং করতে পারবেন যে আপনার এই অ্যাবর্শনের কারণে হতে পারে বাচ্চাটার কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ছিল যে কারণে অ্যাবর্শন হয়ে গিয়েছে। সো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, ঠিক আছে? সো আপনি এইভাবে কিন্তু পজিটিভ কাউন্সেলিং করতে পারেন পেশেন্টদেরকে। এবার আসেন টাইপস অফ ক্রোমোজোমাল মিউটেশন। টাইপস অফ ক্রোমোজোমাল মিউটেশন পাশে লেখেন আপনারা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অফ দ্য ক্রোমোজোম, ঠিক আছে? আমরা এখন ক্রোমোজোমের আমরা পড়েছিলাম দ্যাট 3 ভাগে পড়বো, মেন্ডেলিয়ান, মাল্টিফ্যাক্টোরিয়াল অ্যান্ড ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। এই যে 3 ভাগে 3 নাম্বারটা যে আমি বললাম, 3 নাম্বারটা কি? ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। এটার মধ্যে বলেছিলাম স্ট্রাকচারাল অ্যান্ড নিউমেরিক্যাল। এই স্ট্রাকচারালটা আমরা এখন একটু দেখব যে কিছু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে, সেগুলো কি? এটা আপনাদের বেসিকে পড়ানো হয়, তাই আমি খুব ফাস্ট আপনাদেরকে ফিগার দিয়ে বুঝিয়ে যাব, ঠিক আছে? চলেন আমরা একটু ফিগারটাতে চলে যাই। আপনাদের শীটের রেসপেক্টিভ পোর্শনে আপনারা চলে যান, আমিও চলে যাচ্ছি আমার ফিগারে। তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি there are so many types of structural abnormalities, right? So number 1 is translocation. দেখেন translocation is again of 2 types. Number 1 is দেখেন balanced reciprocal, আর একটা হচ্ছে কি Robertsonian. So balancedটার নামই কিন্তু reciprocal translocation. It can be either balanced translocation or reciprocal translocation. আর একটা কি দেখেন Robertsonian translocation, okay? So দেখেন এই যে ট্রান্সলোকেশনের মধ্যে কি হচ্ছে দেখেন, এইখানে একটা সেগমেন্টের সাথে আরেকটা সেগমেন্ট যখন ট্রান্সলোকেশন হচ্ছে তখন দেখেন ব্যালেন্স অথবা রেসিপ্রোকালে এখানে কিন্তু কোনো লস হচ্ছে না, ঠিক আছে? কিন্তু আপনার রবার্টসনিয়ানে কি হচ্ছে দেখেন, দুইটা লং আর্ম একসাথে লেগে গিয়েছে এবং দুইটা শর্ট আর্ম একসাথে লেগে কি হয়েছে? লস হয়েছে। সো ট্রান্সলোকেশন মানে কি? এক্সচেঞ্জ অফ ক্রোমোজোমাল সেগমেন্টস বিটুইন দ্য নন হোমোলাগাস ক্রোমোজোম। এই যে এক্সচেঞ্জ হচ্ছে বিটুইন দ্য নন হোমোলাগাস ক্রোমোজোম, ঠিক আছে? তখন রবার্টসনিয়ানের ক্ষেত্রে কি হয়? লস্ট হয়, কিন্তু আপনার ব্যালেন্স অথবা রেসিপ্রোকালের লস্ট হয় না। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইউ হ্যাভ টু নোট ফর ইয়োর এক্সাম, ওকে? সো এখানে আসেন আইসোক্রোমোজোম। নেক্সট নাম্বার 2
আইসোক্রোমোজোমে দেখেন এখানে কিন্তু কোনো ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল লস্ট হয় নাই বা ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্ট লস হয় নাই। এখানে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে এক পাশে চলে গিয়েছে দুইটা শর্ট আর্ম আর এক পাশে চলে এসেছে দুইটা লং আর্ম। নাও নেক্সট কামস ডিলিশন ডিসঅর্ডার। সো দেখেন ডিলিশনে কিন্তু আপনার কি হচ্ছে, মাঝখান থেকে একটা ফ্র্যাগমেন্ট দেখেন লস্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট কামস ইনভার্সন। ইনভার্সনে জাস্ট অদল বদল হচ্ছে জায়গা, দেখেন এই জায়গাটা উঠে এই জায়গায় বসে গিয়েছে, দেখেছেন? আবার এখানেও দেখেন এইটা ঘুরে গিয়ে এখানে বসে গিয়েছে, জাস্ট এখানেও কিন্তু কোনো ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্ট লস্ট হচ্ছে না। নেক্সট আসেন রিং ক্রোমোজোম। এখানে দেখেন একটা ক্রোমোজোম সার্কুলার প্যাটার্নে রিং তৈরি করেছে, রিং তৈরি করতে গিয়ে এইটা ডিস্টাল ফ্র্যাগমেন্টগুলো দেখেন রেড কালার, এই ডিস্টাল ফ্র্যাগমেন্টগুলো কি হয়েছে, লস্ট হয়ে গিয়েছে। সো দ্য পয়েন্ট টু বি নোটেড হিয়ার, বিসিপিএস আমাদের প্রশ্ন আসছিল কিভাবে, দ্যাট ইন দ্য ফলোইং স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস অফ দ্য ক্রোমোজোম ওয়্যার দ্য ক্রোমোজোম ফ্র্যাগমেন্টস আর লস্ট, কোথায় কোথায় ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্ট লস্ট হচ্ছে। সো দ্য অ্যান্সার ইজ রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন, ডিলিশন ডিসঅর্ডার অ্যান্ড রিং ক্রোমোজোম, রাইট? এবার আসেন আমরা এক লাইন করে একটু দাগিয়ে যাই চটপট করে। হ্যাঁ, সবাই একটু রেড পেন্সিল বা রেড পেন যেটা ইউজ করেন আপনারা, মার্কার, সেটা একটু হাতে নিয়ে নেন এবং দেখেন আমরা একটু দাগিয়ে যাই। ওকে, বাদ বাকি আপনারা একটু ভালো করে 3 স্টার দিয়ে রাখেন এই টপিকটার উপরে, কারণ এখান থেকে কিন্তু বিসিপিএস এর প্রশ্ন আসে। ওকে, সো আমরা জানি 3 স্টার 4 স্টার ইনফিনিটি স্টার এই সবগুলো পয়েন্ট আমরা কি করব, পরীক্ষার আগে রাতে রিভিশন করব। সো কাম অন, আমরা শুরু করি ট্রান্সলোকেশন দিয়ে। এখন দেখেন দিস ইজ হোয়াট, দিস ইজ এন এক্সচেঞ্জ অফ ক্রোমোজোমাল সেগমেন্টস বিটুইন নন হোমোলগাস ক্রোমোজোম। এটা আপনারা দাগান। এবং ট্রান্সলোকেশনের জন্য আমরা দেখেন আমরা জানি দ্যাট রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন আমরা ডাউন সিনড্রোমে পাই, তাই না? 4% কেসে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশনের জন্য ডাউন সিনড্রোম ইজ রেসপন্সিবল। এবং আমরা একটু আগে দাগিয়ে আসছি দ্যাট রেসিপ্রোকাল অথবা ব্যালেন্সডে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল লস্ট হয় না। দেখেন আই হ্যাভ মার্কড ইট উইথ রেড কালার, আপনারাও রেড কালার দিয়ে মার্ক করে নেন। অ্যান্ড ইন রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন শর্ট আর্মস আর লস্ট। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। নেক্সটে চলে আসেন অনকোজিনস অ্যাক্টিভেটেড বাই ট্রান্সলোকেশন। আপনাদের ছোটবেলায় মনে আছে কিনা, আপনারা একটা টার্ম পড়েছিলেন প্যাথোলজিতে, ফিলাডেলফিয়া ক্রোমোজোম। ফিলাডেলফিয়া ক্রোমোজোম কি হয়, 22 নম্বর আর 9 নম্বরের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, ট্রান্সলোকেশন হচ্ছে না। তারপরে দেখেন এই ফিলাডেলফিয়া ক্রোমোজোম আমরা কোথায় পাই, আমরা পড়েছিলাম সিএমএল, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে পাই। তার মানে বোঝা যাচ্ছে এই যে আমার একটা জেনেটিক ডিসঅর্ডার কেন হচ্ছে, ডিউ টু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, এর ফলে কিছু অনকোজিনস অ্যাক্টিভেট হয়ে একটা পেশেন্টের কি অনকোজেনিক কন্ডিশন ডেভেলপ করতে পারে। সো এটারই কিছু এক্সাম্পল এখানে দেওয়া, যেমন দেখেন প্রথমে লিখেছে সিএমএল, বার্কিট লিম্ফোমা, মেন্টাল সেল লিম্ফোমা। এই চারটা আপনারা জাস্ট একটু আর লিখে রাখেন যদি এখান থেকে প্রশ্ন চলে আসে, যাতে আপনি অ্যান্সার করতে পারেন। নেক্সট দেখেন ডিলিশন। আমরা ডিলিশনের ছবিটা দেখে আসলাম, দ্যাট একটা ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্ট লস্ট হচ্ছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এবং আমরা কিছু ডিলিশন ডিসঅর্ডার পড়বো, ঠিক আছে? সো এখানে দেখেন একটা অলরেডি ডিসঅর্ডারের নাম লেখা আছে, ক্রাইডোচ্যাট সিনড্রোম, ঠিক আছে? এই ক্রাইডোচ্যাট সিনড্রোম ক্যান বি বোথ ইন মেল অ্যান্ড ফিমেলস। যদি মেলে হয়ে থাকে তাহলে দেখেন আমরা কিভাবে লিখবো, 46XY 5P মাইনাস, ফিমেলে হলে 46XX 5P মাইনাস। তার মানে কি এই ক্রাইডোচ্যাট সিনড্রোমে একটা ডিলিশন ডিসঅর্ডার হচ্ছে, তাই না? এখানে কি হচ্ছে, আমার 5 নাম্বার অটোজোমের শর্ট আর্ম পি যেটা, ঠিক আছে, সেটা কি হচ্ছে, সেটা আমার মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ ইম্পর্টেন্ট। ডিলিশনের আরও একটা কন্ডিশন আছে, হ্যাঁ, এটা আমরা একটু পরে আমি আপনাদেরকে একটা ছকে দাগিয়ে দিব। হ্যাঁ, একটা আপনারা জাস্ট একটু শুনে রাখেন, একটা হচ্ছে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম আর একটা হচ্ছে প্যাডারসন উইলি সিনড্রোম। এখানে কি হয়, 15 নাম্বার কিউ আর্মটা লস হয়। আচ্ছা, নেক্সট আসেন ইনসার্শন। এটা আপনারা জাস্ট এক লাইনে দেখে রাখবেন, আমরা একটু আগে পড়ে আসছি দ্যাট ইনসার্শনে কোনো ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্ট লস হয় না। নেক্সট আসেন আপনাদের হচ্ছে গিয়ে ইনভার্সন। ইনভার্সনও কি হয়, আমার ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল লস হয় না, কিন্তু এখানে হয় 2 ব্রেক জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ঠিক আছে? তারপরে রিং ক্রোমোজোমে কি হয়, ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল লস্ট হয়, তাই না? দেখেন 2 ডিস্টাল ক্রোমোজোমাল ফ্র্যাগমেন্টস আর লস্ট। আইসোক্রোমোজোমও কিছু হয় না, শুধু লস অফ 1 আর্ম উইথ ডুপ্লিকেশন উইথ দ্য আদার। সো আমরা ছবি অলরেডি দেখে ফেলেছি। এবার আসেন মোসাইকিজম অ্যান্ড কাইমেরিজম, ঠিক আছে? এটাও আপনারা মোসাইকিজমের পাশে 2টা বা 3টা স্টার দিয়ে রাখেন, একবার প্রশ্ন আসছিল মোসাইকিজম থেকে। এবার দেখেন মোসাইকিজম মানে কি, একটা ইন্ডিভিজুয়ালে, ঠিক আছে, যখন আমার 2 or more সেল লাইন হচ্ছে কি থাকে, ঠিক আছে, সেটা কি, উইচ ডিফার ইন দেয়ার জেনেটিক কনস্টিটিউশন, ঠিক আছে, ডিরাইভড ফ্রম এ সিঙ্গেল জাইগোট। আচ্ছা, তাহলে কি আমাদের ইউজুয়ালি আমরা যারা নর্মাল তাদের কি থাকে, একটা জার্ম লাইন থাকে, ওকে? কিন্তু মোসাইকিজম মানে কি, যার 2টা জার্ম লাইন, ঠিক আছে? সো আমরা প্রথমেই পড়েছিলাম দ্যাট একটা জার্ম লাইন মানে আমরা যারা নর্মাল, মোসাইকিজম আমরা কিভাবে লিখি, দেখবেন আপনি অনেকগুলো মোসাইক কন্ডিশন পাবেন টার্নারে, ঠিক আছে? সো 2টা জার্ম লাইন মানে তার ক্যারিওটাইপিং লিখতে গেলে কিন্তু 2বার আসবে, ঠিক আছে, 2বার করে লিখতে হবে। কিন্তু মোসাইকিজম মানে কি, একটা সিঙ্গেল জাইগোট থেকে তারা আসছে। আর কাইমেরিজমও একই কথা, একটা ইন্ডিভিজুয়ালে 2টা জার্ম লাইন বা সেল লাইন, কিন্তু এরা কি মোর দেন 1 জাইগোট থেকে আসছে। সো দিস ইজ অনলি জাস্ট এতটুকু দাগায় রাখেন। আর মোসাইকিজম মানে কি, দেখেন মোসাইকিজম মানে হচ্ছে গিয়ে
ওরা কোথা থেকে আসতেছে? ডিউ টু নন ডিসজাংশন হওয়ার কারণে। ওই যে আমরা পড়েছিলাম নন ডিসজাংশন, সেটাই। জাস্ট আপনারা একটু দেখায় রাখতেছি আপনাদেরকে একটা জিনিস, দ্যাট আমরা হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে গিয়ে দেখেন নর্মাল ক্যারিওটাইপ আমরা একটা মানুষের কিভাবে লিখি, ধরেন 46XX, এটা একটা নর্মাল ফিমেলের লিখলাম, হ্যাঁ। আর যদি আমি এটা একটা নর্মাল ফিমেলের লিখলাম, হ্যাঁ, আর আমি যদি এখন মোস্যাক লিখি, মোস্যাক ফিমেল, হ্যাঁ, ধরেন মোস্যাক টার্নার লিখছি আমি, তখন কিন্তু তার কি হবে, ধরেন 45XO, সাথে তার দুইটা জার্মলাইন আমি বলেছিলাম, তাহলে অবলিক দিয়ে আমাকে কি লিখতে হবে, ধরেন 46XX, বুঝা গেল? সো দিস ইজ দ্য ক্যারিওটাইপ অফ এ মোস্যাক পারসন, ঠিক আছে? এটা হচ্ছে কি মোস্যাক পারসনের ক্যারিওটাইপ, ক্লিয়ার? সো এটাই হচ্ছে কি মোস্যাকিজম। আপনাদের এই ব্যাপারে আর এত বেশি ডিটেলস জানা লাগবে না, শুধু কি কারণে হচ্ছে সেটা একটু জেনে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি কারণে হয়ে থাকে, এটা হচ্ছে গিয়ে আপনার নন ডিসজাংশনের কারণে এরকম হতে থাকে, একটা ইন্ডিভিজুয়ালের দুইটা জার্মলাইন, ওকে? জাস্ট এতটুকুই আপনারা মাথায় রাখেন। আচ্ছা, নেক্সট দেখেন ডিগ্রি অফ রিলেশনশিপ, এই জায়গাটা আপনারা জাস্ট ওমিট করে যান, এটা আসলে পরীক্ষায় কখনোই আসে না, ওমিট। নেক্সট আসেন স্ট্রাকচারাল অল্টারেশন ইন ক্রোমোজোম, এটা হচ্ছে কি এতক্ষণ আমরা যা পড়ে আসছি, ওই যে টাইপস অফ ক্রোমোজোমাল মিউটেশন আমি পাশে অবলিক দিয়ে স্ট্রাকচারাল লিখতে বলেছিলাম, এবং এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম দেখেন ইন এ নাটশেল এখানে দিয়ে দেওয়া আছে, ডিলিশন, ট্রান্সলোকেশন, ইনভার্সন, আইসোক্রোমোজোম। এখানে আরেকটা নতুন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কি ডুপ্লিকেশন, এবং দেখেন রিং ক্রোমোজোম। আচ্ছা, এবার আসেন আমাদের বিগত সালে একটা প্রশ্ন সবসময় আসে, দেখেন মাইক্রো ডিলিশন কোথায় কোথায় হয়। আমি আপনাদেরকে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, দেখেন মাইক্রো ডিলিশন কোথায় কোথায় হয়, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, পেডারসন-উইলি সিনড্রোম, ডাইজর্ট সিনড্রোম, উইলিয়াম সিনড্রোম, উলফ-হার্শন সিনড্রোম। পয়েন্ট মিউটেশন কোথায় কোথায় হয়, দেখেন হেমোক্রোমাটোসিস, আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, ফ্যামিলিয়াল এরিনোমেটাস পলিপোসিস কোলাই, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। আপনারা এটার একটা স্ক্রিনশট রাখেন, এটা আসে ফ্রিকুয়েন্টলি আসে এগুলো। নেক্সট দেখেন, এই দেখেন উইচ ডিজিজ হ্যাভ ক্রোমোজোমাল মাইক্রোডিলিশন, যেই কোয়েশ্চেনটা আপনাদেরকে দেখাইছিলাম, দেখেন 19 সালে একবার এসেছিল, আবার দেখেন এই 22 সালে একবার আসছে। তাহলে দেখেন এই যে দেখেন কোথায় কোথায় মাইক্রোডিলিশন হচ্ছে, ওই যে অ্যান্সারটা লিখে দিয়েছে, ওইখান থেকে আপনারা ট্রু ফলসটা ফাইন্ড আউট করে ফেলবেন, এটাও আপনারা স্ক্রিনশট রাখেন। নেক্সট দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে নো লস অফ জেনেটিক ম্যাটেরিয়াল, এরকম একটা প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে বলেন তো কোনটাতে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল লস হচ্ছে না, ইনভার্সন, তাই না? ট্রান্সলোকেশনও হয় কোন টাইপের, রবার্টসনিয়ানে, তারপর ডিলিশনেও হয়, রিংয়েও হয়। নেক্সট দেখেন ডিসঅর্ডার ডিউ টু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, এবার আমরা পড়বো নিউমেরিক্যাল। দেখেন এফেক্টিং অটোজোম, নিউমেরিক্যাল পড়ছে আমরা এখন, ঠিক আছে? এটার পাশে আপনারা লিখে রাখতে পারেন নিউমেরিক্যাল। এখন দেখেন এফেক্টিং অটোজোম আছে কিছু, এবং আরেকটা ছক আছে পরে, দেখেন এফেক্টিং সেক্স ক্রোমোজোম। এফেক্টিং অটোজোম, অটোজোমের মধ্যে দেখেন এখানে তিনটা আমরা অ্যানিউপ্লয়েড কন্ডিশন দেখতে পাচ্ছি, পাটাও, এডওয়ার্ড, ডাউন। এই পাটাও, এডওয়ার্ড আর ডাউনের পাশে আপনারা লিখে রাখেন অ্যানিউপ্লয়েড কন্ডিশন, এই তিনটা, তাই না? আমরা একটু আগে দেখে আসছি না অ্যানিউপ্লয়েড মানে কি, গেইন অর লস অফ ওয়ান অর মোর ক্রোমোজোম। তাই দেখেন এখানে পাটাওতে একটা গেইন হচ্ছে ট্রাইজোমি, এডওয়ার্ডে একটা 18 নম্বরে গেইন হচ্ছে, ডাউনে একটা 21 নম্বরে গেইন হচ্ছে। তাহলে এই সবগুলো কি অটোজোমে চেঞ্জ, এই জন্যই এফেক্টিং অটোজোম। এবং দেখেন কিছু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আবার কিন্তু নিউমেরিক্যালও হতে পারে, তাই না? যেমন ধরেন ক্রাইডোচ্যাট 5p-, এটা কি স্ট্রাকচারালি আমরা পড়েছিলাম ডিলিশনে, দেখেন এখানে আবার নিউমেরিক্যালও অল্টারেশন হচ্ছে। তারপর দেখেন নিচে দুইটা সিনড্রোম বলেছিলাম না, ডিলিশনের মধ্যে পড়বো, ফিলাডেলফিয়া ক্রোমোজোম তো ট্রান্সলোকেশন, আর তারপরে দেখেন অ্যাঞ্জেলম্যান আর হচ্ছে পেডারসন-উইলি। দেখেন অ্যাঞ্জেলম্যানে কি হয়, 15 নাম্বার অটোজোমের কিউ আর্মটা লস হচ্ছে, পেডারসন-উইলিতেও 15 নাম্বার অটোজোমের কিউ আর্মটা লস হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা ম্যাটার্নাল একটা প্যাটার্নাল, ঠিক আছে? তাহলে দেখেন কিছু আসে দেখেন স্ট্রাকচারাল প্লাস দেখেন নিউমেরিক্যালও হচ্ছে, ক্রাইডোচ্যাট, তারপর অ্যাঞ্জেলম্যান, পেডারসন-উইলি, আর ফিলাডেলফিয়া কি ট্রান্সলোকেশন। এটাও তাহলে দেখি স্ট্রাকচারাল প্লাস নিউমেরিক্যাল, মানে কি অটোজোমকে এফেক্ট করছে। এবার আসেন দেখেন এফেক্টিং সেক্স ক্রোমোজোম। এফেক্টিং সেক্স ক্রোমোজোম আপনারা শুধু প্রথম চারটা দাগান, ক্লাইনফেল্টার, টার্নার, ফ্রাজাইল এক্স, ট্রিপল এক্স, এই কয়টাই লাগে। এখন আসেন এই যে আমরা নিউমেরিক্যালগুলো দেখলাম, এফেক্টিং অটোজোম, এফেক্টিং সেক্স ক্রোমোজোম, এগুলো আমরা ডিটেলসে একটু পরে পড়বো, ঠিক আছে? একটু পরে দেখবেন এগুলোর ডিটেলস আমরা পড়বো, এখন জাস্ট নামকরণ জেনে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখেন একটা আমি প্রশ্ন দেখাচ্ছি আপনাদেরকে, স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে আপনারা মিলাবেন, ঠিক আছে? জেনেটিক ডিসঅর্ডার ক্যারিওটাইপ, এরকম করে আপনাদের পেয়ারিং করে দেয়, এক পাশে সিনড্রোমের নাম আর এক পাশে ক্যারিওটাইপ দিয়ে দেয়, আপনাদেরকে রাইট অ্যান্সারটা বের করতে হয়। নেক্সট দেখেন কজেস অফ কনজেনিটাল অ্যাবনর্মালিটি, এটা অনেকগুলো কারণে হতে পারে, এখান থেকে আমাদের মেইনলি যেটা জানার দরকার, এটা বাকি পুরোটা আপনারা রিডিং দিবেন, দেখেন কি কি কারণে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হতে পারে, অনেকগুলো এখানে কারণ দেওয়া আছে। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি মাল্টিফ্যাক্টোরিয়াল, কারণ আমরা আজকে প্রথমে যখন ক্লাসটা শুরু করেছিলাম আমরা বলেছিলাম 3 ভাগে পড়বো, তাই না? মেন্ডেলিয়ান আমরা একটু পরে পড়বো, মাল্টিফ্যাক্টোরিয়াল বলেছিলাম, আর ক্রোমোজোমাল বলেছিলাম। ক্রোমোজোম 3 নাম্বারের ক্রোমোজোমের আমরা কি দেখে আসছি,
আমরা জাস্ট নামকরণগুলো দেখে আসলাম, স্ট্রাকচারালের কিছু নাম দেখে আসছি এবং নিউমেরিক্যালের কিছু নাম দেখে আসছি। এই নিউমেরিক্যালের ডিটেলস আমি বললাম একটু পরে আমরা পড়বো। আর 2 নম্বরে যে মাল্টিফ্যাক্টোরিয়াল ছিল সেই মাল্টিফ্যাক্টোরিয়াল এক্সাম্পলগুলো এখানে লেখা আছে। দেখেন নিউরাল টিউব ডিফেক্ট, কনজেনিটাল হার্ট ডিফেক্ট, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট। আপনারা আরও কিছু ডিসঅর্ডার মাল্টিফ্যাক্টোরিয়ালের পাশে লিখে রাখবেন। মাল্টিফ্যাক্টোরিয়াল আমরা আরেকভাবে বলে থাকি কি পলিজেনিক। সো বোথ মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স অথবা যদি পলিজেনিক ইনহেরিটেন্স বলে আপনাদের এক্সাম্পল কিন্তু হবে দ্য সেম ফর বোথ। তাহলে দেখেন এখানে কিন্তু ক্লিনিক্যাল শিটে খুব অল্প কিছু এক্সাম্পল দেওয়া আছে, বাট বেসিক জেনেটিক্স যখন আপনারা পড়বেন দেখবেন আপনাদের সেই বেসিক জেনেটিক্স শিটে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে আপনারা এখানে লিখে রাখবেন। আর কি কি হতে পারে, গাউট, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, পাইলোরিক স্টেনোসিস, এরকম ট্যালিটাস, তাই না, অনেকগুলো আছে। আপনারা কি করবেন, এই ক্লিনিক্যাল শিটটা এনরিচ করবেন, কারণ বিকজ আপনারা মনে রাখবেন আপনারা পরীক্ষা দিচ্ছেন কি FCPS পার্ট 1 ইন অবস এন্ড গাইনি। তাহলে আপনাদের কিন্তু ক্লিনিক্যাল এই শিটটাকে আপনাদের এনরিচ করতে হবে ফ্রম অল দ্য সোর্সেস। আপনি যদি এই শিটটাকে এনরিচ করতে পারবেন ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন, ঠিক আছে? আমরা যদি পাশ করতে পারি তাহলে আপনি কেন পারবেন না, ঠিক আছে? উইথ ফুল কনফিডেন্স আপনি যদি জেনেসিসের সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি পাশ করে যেতে পারবেন, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আপনি মাল্টিফ্যাক্টোরিয়ালগুলো অ্যাড করে নেবেন। এবার আসেন জেনেটিক কোড। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা আপনারা আর লিখে রাখেন। প্রপার্টিজের মধ্যে আর লিখে রাখেন, শুধু নামগুলো দেখবেন। প্রপার্টিজের নামগুলো আমরা ছোটবেলা থেকেই পড়েছি, স্পেসিফিসিটি, ইউনিভার্সালিটি, রিডান্ডেন্সি, নন ওভারল্যাপিং, জাস্ট আর লিখে রাখেন। রিডিং, আর মানে রিডিং, ওকে? আচ্ছা, এবার আসেন বার বডি। বার বডিতে আপনারা দিবেন ইনফিনিটি স্টার, বিকজ বার বডি থেকে প্রশ্ন আসে না, এরকম কোনো সেশন থাকে না। আর যদি কোনো সেশনে না আসে, যেমন লাস্ট সেশনে আসে নাই, আপনাদের সেশন আবার আসতে পারে, তারপরে সেশনে না আসলে তারপরে সেশনে আসতে পারে, এইভাবে করে, হ্যাঁ? কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বার বডি থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। আচ্ছা, এবার আসেন দেখেন বার বডি। বার বডি মানে কি দেখেন, মাইক্রোস্কোপিক স্টাডি অফ ইন্টারফেস নিউক্লি অফ সেলস ফ্রম ফিমেলস দ্যাট ডিসপ্লে এ ভেরি টাইটলি কয়েলড ক্লাম্প অফ ক্রোমাটিন মাস, যেটাকে আমরা বলি হেটেরোক্রোমাটিন, আর কল্ড সেক্স ক্রোমাটিন অথবা বার বডি। তাহলে আমরা জানলাম দ্যাট বার বডির দুইটা নাম, একটা হচ্ছে কি বার বডি আর একটা কি সেক্স ক্রোমাটিন, ওকে? তাহলে এই যে আমার কি জিনিস, এটা আমরা কখন দেখতে পাই? একটু আগে আমরা পড়ে আসছিলাম ক্যারিওটাইপ আমরা মেটাফেসে দেখতে পারি। আর দেখেন বার বডি আমরা কখন দেখি? ইন্টারফেসে। তার মানে সেল সাইকেলের যে দুইটা ফেজ বলেছিলাম, ইন্টারফেস আর কি সেল ডিভিশন, এই ইন্টারফেসে আমরা কি দেখতে পারি? বার বডি দেখতে পারি। এবং কাদের দেখতে পারি? ফিমেলদের দেখতে পারি। দেখতে কেমন? দেখতে হচ্ছে কি টাইটলি কয়েলড ক্লাম্প অফ ক্রোমাটিন, মানে ক্রোমাটিনগুলো টাইটলি কয়েলড থাকে, যেটা আরেকটা নাম কি হেটেরোক্রোমাটিন। তাহলে দিস ইজ বার বডি, এবং এটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ কাউন্টার পার্ট অফ 2X ক্রোমোসোম। যদি আমার 2টা X ক্রোমোসোম থাকে তাহলে একটা অ্যাক্টিভ আর একটা ইনঅ্যাক্টিভ। এখন যদি 3টা X ক্রোমোসোম থাকে, ধরলাম কোন একটা ডিসঅর্ডার XXX সিনড্রোম, তাহলে বলেন তো কয়টা বার বডি? তাহলে 2টা বার বডি, কারণ আপনার মনে রাখতে হবে X একটাই অ্যাক্টিভ থাকবে, বাদ বাকি যতগুলো X থাকুক সব কি থাকবে? ইনঅ্যাক্টিভ। তার মানে বার বডি মানে ইনঅ্যাক্টিভ কাউন্টার পার্ট অফ 2X ক্রোমোসোম, মানে একটা নর্মাল ফিমেলের কথা বলছে, ঠিক আছে? মেলে কয়টা X? একটা X একটা Y, তাহলে মেলে কি বার বডি আছে? না, মেলে বার বডি নাই। আচ্ছা, এখন আসেন ক্লাইনফেল্টারে কয়টা বার বডি? ক্লাইনফেল্টারে কি 47XXY, তাহলে কয়টা বার বডি? একটা বার বডি, কারণ একটা X তো তার অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ, আর একটা X কি তার ইনঅ্যাক্টিভ, তার মানে একটা বার বডি। বুঝা গেল জিনিসটা? মানে আপনার একটা X কে অ্যাক্টিভ রেখে বাকি সবগুলো আপনি ইনঅ্যাক্টিভ বানাই দিবেন, সবগুলোই হবে বার বডি। সো দেখেন এখানে একটু আপনারা লোকেশনটা লিখে রাখেন, দ্যাট ওয়ের বার বডি ইজ লোকেটেড। আপনারা পিকচারটা দেখতে পাচ্ছেন, আপনারা লেখেন দ্যাট ইট ইজ লোকেটেড নিয়ার অর জাস্ট বিলো দ্য নিউক্লিয়ার মেমব্রেন। লোকেশন লিখে লিখবেন ইট ইজ লোকেটেড জাস্ট নিয়ার অর বিলো দ্য নিউক্লিয়ার মেমব্রেন, ওকে? সো লোকেশন থেকে অনেক সময় স্টেম চলে আসে। পাশাপাশি ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনারা একবার সুন্দর করে ইনফিনিটি স্টার দিয়ে রিডিং দিবেন। দেখেন আমরা কখন দেখি সেল ডিভিশনে ডিসঅ্যাপিয়ার করে, আমরা জানি ইন্টারফেসে দেখি, কোথা থেকে কালেক্ট করি, এবং এই কথাগুলো আমি অলরেডি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং ইনফিনিটি স্টার দিয়ে ইন্ডিকেশন অফ বার বডি কাউন্ট করব। আপনি যারা নর্মাল, আমরা কি ডাক্তারের কাছে গেলে বলবে যে আপনার সন্দেহ মনে হচ্ছে আপনার বার বডি কাউন্ট করা লাগবে? নো। তাহলে কাকে আমরা সাসপেক্ট করব? কোন ইন্ডিভিজুয়ালগুলা যখন যাবে কোন একটা ডিসঅর্ডার নিয়ে, কোন একটা প্রবলেম নিয়ে, আমরা তাকে বলবো যে আপনার বার বডি কাউন্ট করা লাগবে। যেমন ধরেন অ্যাম্বিগুয়াস এক্সটার্নাল জেনিটালিয়া যদি নিয়ে আসে, ফিমেলসের কিছু কন্ডিশন এবং মেলসের কিছু কন্ডিশন, ঠিক আছে? এটা আপনারা পড়ে নেবেন। তাহলে দেখেন বলেছিলাম বার বডি থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। তাহলে দেখেন প্রশ্নটা কেমন ছিল, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা আপনারা কিন্তু নিজেরাই সলভ করবেন, ঠিক আছে? দেখেন অ্যাডজেসেন্ট টু দ্য সেল মেমব্রেন ফলস। কেন ফলস হয়েছে? আমি একটু আগে লিখে দিয়েছি, কোথায় থাকে? অ্যাডজেসেন্ট টু দ্য নিউক্লিয়ার মেমব্রেন, নট সেল মেমব্রেন।
তাহলে দেখেন where ডাবল এক্স ক্রোমোজোম অ্যাপিয়ার্স বার বডি, হ্যাঁ দুইটা এক্স থাকলে তো একটা বার বডি থাকবে। এভাবে করে আপনারা হচ্ছে কি জাস্ট স্টেমগুলো পড়বেন এবং আমার অ্যান্সারটা দেওয়া আছে মিলিয়ে নেবেন। কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে নক দিতে পারবেন। আপনাদের যে রেসপেক্টিভ ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে সরাসরি আমেনা আপু লিখে যে আপনার জেনেটিক্স ক্লাসের স্ক্রিনশটটা দরকার হলে ওখানে প্রোভাইড করে দিবেন যে এই টপিকটা আমি বুঝতে পারি নাই, আমি ইনশাল্লাহ সেখানে কমেন্ট বক্সে আপনাদেরকে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। নেক্সট দেখেন এই যে বার বডি আরেকটা প্রশ্ন, এটাও আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনারা কি করবেন, জাস্ট সলভ করবেন। এটা কেন দিচ্ছি আপনাদেরকে, আমি প্রত্যেকটা টপিক পড়ার পর একটা করে প্রশ্ন কেন দিই জানেন, জাস্ট আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। দেখেন এখান থেকেই বিসিপিএস এ প্রশ্ন আসে এবং আলহামদুলিল্লাহ আমার এই জেনেটিক্স ক্লিনিক্যাল ক্লাস করে এই পর্যন্ত, আমি লাস্ট 2.5 বছর ধরে জেনেসিসের সাথে আছি, এই পর্যন্ত কখনো কেউ আনকমন পায় নাই। জেনেটিক্স থেকে 100% মোটামুটি কমন পায়, হয়তো একটা দুটা স্টেম কমন পায় না, কিন্তু মোটামুটি 100%ই কমন পাওয়া যায় জেনেটিক্স থেকে, ঠিক আছে। এবার আসেন আমরা শুরু করবো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। সো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ছিল আমাদের জেনেটিক ডিসঅর্ডারের নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 1 ক্যাটাগরি, রাইট। সো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার অলরেডি খুব ভালো মতন, ঠিক আছে, ডিসকাস করা হয় কোন ক্লাসে, বেসিক ক্লাসে, বেসিক জেনেটিক্স ক্লাসে। সো আমি কিন্তু মেন্ডেলিয়ান ডিসঅর্ডার খুব টান দিয়ে পড়াবো, বিকজ আমি যদি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার একটু টেনে না পড়াই তাহলে আমার যে ক্লিনিক্যাল জেনেটিক্সের আরও দুটো টপিক আছে, ডিএসডি এবং আপনার প্রিনেটাল জেনেটিক স্ক্রিনিং অ্যান্ড কাউন্সেলিং, সেখানে আমি ইম্পর্টেন্স দিয়ে পড়াতে পারবো না। কেমন? বিকজ ওই টপিকগুলো কিন্তু আর রিপিট হবে না, ওই টপিকগুলো কিন্তু শুধুমাত্র আমার ক্লাসে আপনারা পাবেন। সো আসেন দেখেন, আমি বেসিক জেনেটিক্স মানে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার পড়ানোর আগে কিছু আপনাদেরকে একটু মানে ধরেন কি বলবো, একটু ব্যাক থেকে পড়ানো শুরু করি, ঠিক আছে। আপনাদের একটু রিকলটা যদি ঠিক মতন করতে পারেন আপনারা, তাহলে দেখবেন যে বুঝতে অনেকটা ইজি হয়। তাহলে দেখেন এখানে প্রথমেই দেখেন আমি কি লিখেছি, এলিলি। এলিলি মানে কি? অ্যান এলিলি ইজ ওয়ান অফ এ পেয়ার অফ জিন দ্যাট অ্যাপিয়ার্স অ্যাট এ পার্টিকুলার লোকেশন, ঠিক আছে, অন এ পার্টিকুলার ক্রোমোজোম। মানে একটা জিন, দেখেন ওয়ান অফ এ পেয়ার অফ জিন, জাস্ট এতটুকু আপনারা একটু মার্ক করেন আর স্লাইডটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। মানে একটা জিন, ওই যে বলছিলাম ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএর মধ্যে জিন, সেই জিনের কি দেখেন দুটো এলিলি থাকে। সো এই যে জেনেটিক ডিসঅর্ডারগুলো ডেভেলপ করে, তাই না, সেই জিনটা তো একটা বাচ্চা এই যে একটা জিন সে পাইলো, হ্যাঁ বাবা মার কাছ থেকে সে পায়, তার মানে এই জিনটার একটা এলিলি মায়ের কাছ থেকে আসে, একটা এলিলি বাবার কাছ থেকে আসে। বুঝা গেল? আচ্ছা, তাইলে একটা জিনের দুটো এলিলি থাকে, একটা মায়ের কাছ থেকে আসে, একটা বাবার কাছ থেকে আসে, এখানে এই কথাটাই লেখা আছে। এবং দেখেন দুইটা এলিলি যদি সেম থাকে একটা ইন্ডিভিজুয়ালের, সেটা আমরা কি বলি, হোমোজাইগাস ইন্ডিভিজুয়াল বলি। এবং দুইটা এলিলি যদি ডিফারেন্ট থাকে আমরা কি বলে থাকি, হেটেরোজাইগাস বলে থাকি। এবং এক একটা এলিলি এক একটা বাচ্চা এক একটা প্যারেন্ট থেকে পায়, ঠিক আছে। সো নেক্সট দেখেন ডমিনেন্ট কন্ডিশন মানে কি, রিসেসিভ কন্ডিশন মানে কি। ডমিনেন্ট কন্ডিশন মানে দিস ইমপ্লাইজ দ্যাট এ সিঙ্গেল কপি অফ এলিলি ইজ ইনাফ টু এক্সপ্রেস দ্য কন্ডিশন। মানে এই যে বললাম একটা জিনের দুইটা এলিলি, একটা এলিলি হচ্ছে গিয়ে এত শক্তিশালী দ্যাট ইট ইজ ইনাফ টু এক্সপ্রেস দ্য কন্ডিশন। মানে ডমিনেন্ট কন্ডিশন দেখেন দুইটাই হতে পারে, হেটেরোজাইগাসও হতে পারে, হোমোজাইগাসও হতে পারে। কেন বললাম, যদি হেটেরোজাইগাস হয়ে থাকে তাহলে দেখেন একটা ভালো ধরেন এলিলি মায়ের কাছ থেকে ভালোটা পেয়েছে, বাবার কাছে খারাপটা পেয়েছে, এই খারাপ এলিলি কিন্তু ইনাফ টু এক্সপ্রেস দ্য কন্ডিশন। ধরেন বাবার কি ছিল, মারফান সিনড্রোম ছিল, ছেলেরও কি হবে, মারফান সিনড্রোম হবে। বুঝতে পেরেছি আমি? আর যদি হোমোজাইগাস হয় তাহলে তো আর কথাই নাই, তাহলে তো তার দুইটা এলিলিই খারাপ, তাহলে তো অবশ্যই তার ডিজিজ কন্ডিশন ম্যানিফেস্ট হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, তার ডমিনেন্ট কন্ডিশনের কোনো কি নাই, কোনো ক্যারিয়ার স্টেট নাই, ঠিক আছে। যেমনটা রেসিসিভ হওয়ার জন্য মাস্ট আমাকে ইন্ডিভিজুয়ালকে কি হতে হবে, হোমোজাইগাস হতে হবে। মানে তার পেরেন্ট থেকে দুইটা এলিলি তার খারাপ আসতে হবে, বাবার থেকেও খারাপটা আসবে, মার থেকেও খারাপটা আসবে, তখনই তার একটা রেসিসিভ কন্ডিশন বা রেসিসিভ ডিসঅর্ডার ডেভেলপ করবে, যেমন থ্যালাসেমিয়া। এখন যদি একটা ভালো থাকে একটা খারাপ থাকে, ধরেন মা থ্যালাসেমিয়ার পেশেন্ট ছিল, ঠিক আছে, মার কাছ থেকে একটা আসছে, আর বাবা নর্মাল ছিল, বাবার কাছ থেকে নর্মাল একটা এলিলি আসছে, তাহলে এই পেশেন্টটা কি হবে, এই পেশেন্ট হবে ক্যারিয়ার, মানে থ্যালাসেমিয়া মাইনর, ই ট্রেট আমরা বলি না, ঠিক আছে। তাহলে বোঝা গেল রেসিসিভ কন্ডিশনের কি আছে, ক্যারিয়ার স্টেট আছে। ডমিনেন্ট কন্ডিশনের কি নাই, ক্যারিয়ার কন্ডিশন নাই। জেনোটাইপ মানে হচ্ছে তার জেনেটিক কনস্টিটিউশন, মানে তার ভিতরে কি আছে, তার গোনারটা কেমন, তার গোনারটা ওভারি নাকি টেস্টিস। যদি তার জেনোটাইপ হয় মানে যদি তার ভিতরে ওভারি থাকে তাহলে তার জেনোটাইপ কি হবে, তার ক্যারিওটাইপ কি হবে 46XX। আর ফেনোটাইপ হচ্ছে কি তার জেনোটাইপের যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা, ঠিক আছে, সেটাই হচ্ছে কি ফেনোটাইপ, মানে সে দেখতে কেমন, ঠিক আছে। এবার আসেন এই স্লাইডটা জাস্ট দেখাচ্ছি হোমোজাইগাস এন্ড হেটেরোজাইগাস কি, সেটা আমি অলরেডি মুখে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে, সেটাই জাস্ট আমি এখানে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে দেখেন এটা হচ্ছে কি হোমোজাইগাস, ডাবল দুইটাই ক্যাপিটাল বি, এগুলো হচ্ছে কি হেটেরোজাইগাস, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, ওকে, এবং এটাও হোমোজাইগাস, দুইটা স্মল বি। সো এবার চলে আসেন অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এই স্লাইডগুলো থেকে জাস্ট ছোট ছোট করে দাগান আপনারা দেখেন, এফেক্টস বোথ মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে, এটা একটা হেটেরোজাইগাস স্টেট, আমি যেখানে বলছি
তারপরে হচ্ছে গিয়ে দেখেন এখানে হচ্ছে গিয়ে নিউ মিউটেশন হয়, দেখেন নিউ মিউটেশন হয়, এই জায়গাটা দাগ দেন। তারপর নেক্সটে চলে আসেন, এখানে ইনকমপ্লিট পেনিট্রেশন হয়, ভ্যারিয়েবল এক্সপ্রেশন হয়, এজ অফ অনসেট কি ডিলেড। এবং দেখেন এখানে কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে, ওই পয়েন্ট যেগুলো দাগাই দিলাম সেগুলো আপনারা এখানে আবার লিখে নেবেন। তাহলে দেখেন এখানে বলছে অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট অফ দ্য কেস অফ মাস্ট বি এফেক্টেড। অবশ্যই একটা বাচ্চাকে এফেক্টেড হতে হলে, কারণ এটা তো ডমিনেন্ট কন্ডিশন, তাই না? এবং একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু অটোজোমাল ডমিনেন্ট পড়া শুরু করেছি। আমরা কি পড়ছি? অটোজোমাল ডমিনেন্ট। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন অটোজোমাল ডমিনেন্ট এবং অটোজোমাল রেসিসিভ পড়বো, তখন আমাদের একটা জিনিস মাথায় থাকতে হবে, এখানে কিন্তু মেল ফিমেলের কোনো ভ্যারিয়েশন থাকবে না, এখানে সেক্সের কোনো ভ্যারিয়েশন নাই। ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ইকুয়ালি এফেক্টেড হবে এবং বাবা মার কাছ থেকে ইকুয়ালি তারা খারাপ জিনটা পেতে পারে, বিকজ এটা হচ্ছে কি অটোজোমকে এফেক্ট করে। অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রেসিসিভ। আর এক্স লিঙ্ক ডমিনেন্ট আমরা পড়ি না, আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এক্স লিঙ্ক রেসিসিভ পড়ি, যেটা কিনা আমাদের সেক্সের সাথে ভ্যারিয়েশন আছে। কারণ এক্স লিঙ্কড মিনস সেক্স লিঙ্কড, এখানে এক্স ক্রোমোজোমের সমস্যা, ঠিক আছে? সো অটোজোমে আর আপনারা কখনোই মাথায় আনবেন না যে এখানে মেল ফিমেল কি আলাদা হবে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কি কোনো ডিফারেন্সিয়েশন আছে, এই কথাটা মাথা থেকে বের করে ফেলেন। সো এখানে যেখানে দেখেন আমি রেড কালার মার্ক করে দিয়েছি, এই পয়েন্টগুলো আপনারাও রেড কালার করেন এবং আপনারা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন ফিচার্স, বিকজ আমরা জানি পেপার 3-তে যে আমি বলেছি জেনেটিক্স থেকে প্রশ্ন আসবে আপনার প্রতি সেশনে, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রেসিসিভ, এক্স লিঙ্ক রেসিসিভ, এখান থেকে আইদার ক্যারেক্টারিস্টিক ফিচার্স অথবা এসবিএতে সিনারিও অথবা এক্সাম্পলস দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? প্রতি সেশনে আসে, দের ইজ নো মিসিং অফ দিস কোয়েশ্চেন। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে একটা বা দুইটা প্রশ্ন মাস্ট টু বি প্রেজেন্ট ইন বিসিপিএস। সো আপনারা জানেন দিস ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন, সো আপনারা সবাই এটার একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলবেন। দেখেন আমার অটোজোমাল ডমিনেন্টের জন্য কি বলেছে, অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট এফেক্টেড হইতে হবে, বোথ মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড হবে, বোথ মেল ফিমেল ইকুয়ালি ট্রান্সমিট করবে ডিজিজটা, এবং কোনো ক্যারিয়ার কন্ডিশন নাই, কনজিকিউটিভ জেনারেশন এফেক্টেড। এটার পাশে আপনারা লিখে রাখেন নো স্কিপ অফ জেনারেশন, অথবা লিখতে পারেন ভার্টিক্যাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে কি, কোনো জেনারেশন গ্যাপ নাই, দাদার হলে বাবার হবে, বাবার হলে ছেলের হবে। এবং ফাদার টু সান ট্রান্সমিশন হয়, বাবার হলে যে ছেলের হবে না এরকম কোনো কথা নাই, বাবার থেকে ছেলেরও হতে পারে, মেয়েরও হতে পারে। এবং দেখেন ইচ রিস্ক থাকে, ঠিক আছে, সাকসেসিভ প্রেগনেন্সিতে। ও আরেকটা পয়েন্ট নাম্বার 6, দেখেন হাফ অফ দ্য অফস্প্রিং আর এফেক্টেড। মানে কি, একটা পেরেন্টের যদি দুইটা বাচ্চা থাকে তাহলে একটা এফেক্টেড থাকবে, মানে কি 50%। আপনারা পাশে লিখে রাখেন, হাফ অফ দ্য অফস্প্রিং এর পাশে লেখেন 50% অফস্প্রিং এফেক্টেড, ঠিক আছে? অথবা লেখেন 1:2, মানে রেশিওটা কেমন, প্রতি প্রেগনেন্সিতে 50% চান্স থাকবে একটা বাচ্চা এফেক্টেড হওয়ার। এখন একটা দম্পতির তো একটা মাত্র বাচ্চা থাকতে পারে, থাকে না? তখন আপনি বলবেন যে আপু তাহলে এটা রেশিও আমি কেমনে বের করব? তাহলে সেই বাচ্চাটার হতেও পারে, নাও হতে পারে ডিজিজ, কারণ আমি কি বলেছি, প্রত্যেকটা প্রেগনেন্সিতে 50% রিস্ক থাকে এফেক্টেড হওয়ার, ঠিক আছে? সেই জন্য বললাম দুইটা হলে হয়তো একটা এফেক্টেড হবে, তাই না? এই জন্য 1:2। আপনাদের এমসিকিউতে স্টেম থাকবে হাফ অফ দ্য অফস্প্রিং, 50%, 1:2, এই তিনটা থাকলে অটোজোমাল ডমিনেন্টের জন্য আপনারা কি দিবেন, ট্রু দিবেন। নেক্সট আসেন অ্যান্টিসিপেশন, মানে আগাই যাবে। হ্যাঁ, দাদার যদি 60 বছর হয়ে থাকে বাবার 50-এ হবে, বাবা ছেলের কততে হবে, 40-এ হবে, এইভাবে। এবং দেখেন এটা লেস সিভিয়ার, নিউ মিউটেশন হয়, এবং এগুলো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আমরা বলে থাকি বা প্রোটিন ডিফেক্ট বলে থাকি, ঠিক আছে? স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির পাশে আপনারা লিখে রাখেন প্রোটিন ডিফেক্ট। আচ্ছা, নেক্সট দেখেন অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের হচ্ছে গিয়ে কিছু ফিচার্স আছে, কিছু এক্সাম্পলস দেখাচ্ছি। এগুলা কিন্তু আপনার নেমোনিক দিয়েও মনে রাখতে পারেন, আর নেমোনিক দিয়ে মনে রাখলে কিন্তু আবার সিস্টেম ওয়াইজ মনে রাখা যায় না। বিসিপিএসসি কিন্তু এখন দেখা যাচ্ছে দ্যাট সিস্টেম ওয়াইজ দিয়ে দেয়, আপনারা বলে দেয় দ্যাট অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার ফলোইং ইনভলভ দ্য নার্ভাস সিস্টেম। সেই নার্ভাস সিস্টেমের মধ্যে কি করে, ইউরিনারি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, হেমাটোপয়েটিক, স্কেলিটাল, এগুলো ঢুকায় দেয়। তার মানে তখন কিন্তু আপনাকে শুধু নার্ভাস সিস্টেমের ডিজিজগুলোকে পিক আপ করে ট্রু দেখাতে হবে। সো এটা কিন্তু আপনাদের সিস্টেম ওয়াইজ মনে রাখতে হবে, মাইন্ডেড। আপনারা নেমোনিক দিয়ে মনে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সিস্টেম দিয়ে মনে রাখতে হবে। এই জন্য আমি নেমোনিক শিখাই না ক্লাসে। যদি বেসিক ক্লাস থেকে আপনাদের নেমোনিক দিয়ে ইজি হয় মনে রাখতে, আপনারা ওইভাবেই মনে রাখতে পারেন। এবং বেসিক শিটের মধ্যে দেখবেন যে আরও অনেকগুলো এক্সট্রা পয়েন্ট আছে, সেই এক্সট্রা পয়েন্টগুলো, এক্সট্রা এক্সাম্পলস আছে, সেই এক্সট্রা এক্সাম্পলসগুলো কাইন্ডলি একটু আপনারা কি করবেন, এখানে লিখে রাখবেন, ওকে? যেমন ধরুন এখানে দেখবেন যে পলিডেকটাইলি আছে, এখানে সিনডেকটাইলি আছে, এখানে নুনেন সিনড্রোম আছে, এগুলো প্লিজ কাইন্ডলি এখানে টুকে রাখবেন। নেক্সট দেখেন একটা অটোজোমাল ডমিনেন্ট থেকে আপনাদেরকে সিনারিও দেখাচ্ছি, এ হেটেরোজাইগাস কন্ডিশন ওয়্যার মেল অ্যান্ড ফিমেল বোথ এফেক্টেড অ্যান্ড স্প্রেড টু দেয়ার অফস্প্রিং। তাহলে এটা কি ধরনের কন্ডিশন বলেন তো? দেখেন মেল অ্যান্ড ফিমেল বোথ এফেক্টেড বলছে, এবং ওরা তাদের অফস্প্রিংকে দিচ্ছে, এবং এটা কি কন্ডিশন, হেটেরোজাইগাস। সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দ্যাট এটা কি অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, তাই না? কারণ এটা হেটেরোজাইগাস বলে দিলে এটা ডমিনেন্ট চলে আসে, এবং মেল অ্যান্ড ফিমেল ইকুয়াল এফেকশন, তার মানে এটা অবশ্যই অটোজোমাল হবে, এক্স লিঙ্ক ডমিনেন্ট কখনোই হবে না, তাই না?
কারণ আমি কি বলেছিলাম, এক্স লিঙ্ক ইজ সেক্স লিঙ্কড। ওকে, এবার আমরা পড়বো অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল রিসেসিভ হচ্ছে দেখেন লার্জেস্ট ক্যাটাগরি অফ মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, এবং এই স্লাইডে দেখেন আমি যেখানে যেখানে রেড মার্ক করেছি আপনারা একটু কাইন্ডলি ওইখানে সুন্দর করে রেড মার্ক করে দেন। ওকে, তাহলে দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে গিয়ে বলছে দ্য ট্রেট ডাজ নট ইউজুয়ালি এফেক্ট দ্য পেরেন্টস অফ দ্য এফেক্টেড ইন্ডিভিজুয়াল বাট দ্য সিবলিংস মে শো দ্য ডিজিজ। মানে কি, মানে ওই যে বলেছিলাম ক্যারিয়ার স্টেট, যে সবসময় যে পেরেন্টকে এফেক্টেড থাকতেই হবে এইখানে সেই ধরা বাঁধা নিয়ম নেই। কারণ একটা বাবা বা একটা মা যদি সুস্থও থাকে, যদি তার ক্যারিয়ারের সাথেও বিয়ে হয়, বাচ্চার কি হতে পারে, সে ডিজিজ ম্যানিফেস্টেশনটা আসতে পারে। যেমন ধরেন দুইটা বাবা মাই দুইজন ক্যারিয়ার স্টেটে ছিল, তারা জানতোই না তারা দুইজনই কি বিটা থ্যালাসেমিয়া মাইনরের পেশেন্ট, মানে ক্যারিয়ারের পেশেন্ট। দুইজনের বিয়ে হয়ে গেল, ছেলেটা মানে বাবার কাছ থেকে কি পেলে, ধরেন ছেলে হলো বা মেয়ে হলো যেটাই হোক না কেন, যেই বাচ্চাটা হবে তাদের, ঠিক আছে, বিকজ এখানে কোনো মেল ফিমেল ভ্যারিয়েশন নাই, বাবাও ক্যারিয়ার মাও ক্যারিয়ার, দুজনের কাছ থেকে যে খারাপ এলিলিটা সেটা পেলো, খারাপ এলিলি পেয়ে দুটা মিলে কি তৈরি হলো, একটা হোমোজাইগাস কন্ডিশন তৈরি হলো, এবং কি তৈরি করলো, একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের একটা বাচ্চা তৈরি করলো। বুঝা গেছে জিনিসটা? তাহলে দেখেন এখানে কোনো মাস্ট ম্যান্ডেটরি নাই দ্যাট বাবা মাকে এফেক্টেড থাকতেই হবে, বাবা মা এফেক্টেড না থাকলেও বাচ্চা এফেক্টেড হতে পারে। ওকে, এবং দেখেন সিবলিংস হ্যাভ 1 চান্স ইন 4, তাহলে এখানে আপনারা লিখবেন 1:4, ঠিক আছে, মানে 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এফেক্টেড হতে পারে। তাহলে অটোজোমাল রিসেসিভের জন্য আপনি কোন পয়েন্টগুলোকে ট্রু দাগাবেন? আপনি ট্রু দাগাবেন 1:4, 1 চান্স ইন 4 অথবা 25%। ওকে, এবং কনস্যানগুইনিয়াস ম্যারেজের ফলে হতে পারে। সো বি অ্যালার্ট, আপনাদের যদি কারো চাচাতো খালাতো মামাতো ভাই বোনদের সাথে বিয়ে ঠিক হয়ে থাকে, এখনই বিয়ে ভেঙে ফেলেন, ঠিক আছে? কেন? এই যে কনস্যানগুইনিয়াস ম্যারেজের কারণে হতে পারে, এটা একটু যোগ করলাম জাস্ট আপনাদের সাথে মনে রাখার জন্য, ঠিক আছে? এবং দেখেন এটা মোর ইউনিফর্ম এবং কমপ্লিট পেনিট্রেশন হয় আর্লি লাইফে হতে পারে। এই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, এবং এখানে যে দুইটা সিনারিও আছে, এই দুইটা সিনারিও আপনারা ইনফিনিটি স্টার দিয়ে একেবারে মুখস্থ করে ফেলবেন। একটা কথা মনে রাখবেন, আপনারা অটোজোমাল রিসেসিভের জন্য আপনারা কখনোই আপনাদের এই পেডিগ্রিটা কাটাকাটি করে মিলাতে যাবেন না, বিকজ আপনার কাটাকাটি করে মিলাতে হবে আপনার এক্স লিঙ্ক রিসেসিভ, যেটা আমি দেখিয়ে দিব। ওখানে সবসময় আপনার পেরেন্টগুলার মানে চেঞ্জ করে দেয়, ডিজিজটা চেঞ্জ করে দেয়, কাউকে ক্যারিয়ার দেয়, কাউকে নর্মাল দেয়, কাউকে এফেক্টেড দেয়, এভাবে দেয়। কিন্তু আপনার অটোজোমাল রিসেসিভ থেকে ফিক্সড এই দুইটা সিনারিওই দেয়। এই জন্য আপনারা মুখস্থ রাখবেন দ্যাট যদি দুইটা পেরেন্টই ক্যারিয়ার থাকে, তাহলে কি হবে, আমার যেহেতু দুইটা পেরেন্টই ক্যারিয়ার, আমার 50% বাচ্চা ক্যারিয়ার হবে, 25% নর্মাল হবে, 25% এফেক্টেড হবে। ক্লিয়ার? আর যদি একটা পেরেন্ট ক্যারিয়ার হয়, তাহলে 50% ক্যারিয়ার হবে আর 50% বাচ্চা কি হবে, নর্মাল হবে। অফস্প্রিং বা সিবলিংস দিয়ে দিবে এগুলা, কারণ এখানে মেল ফিমেল ইকুয়াল ভ্যারিয়েশন। তারপরে তো এই যে আগে যে পয়েন্টগুলো দেখেছি সেটাই এখানে দেওয়া। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে মেটাবলিক অ্যাবনর্মালিটির কারণে কি হতে পারে, আপনার অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার হতে পারে। সো দেখেন এইখানে আপনার কি কি আছে এক্সাম্পলসের মধ্যে, মেটাবলিক থেকে এগুলা পড়বেন, হেমাটোপয়েটিক থেকে এগুলা, এন্ডোক্রাইনে দেখেন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এটা ডিএসডির একটা কন্ডিশন, আজকে আমরা যেটা ডিটেলসে পড়বো, সো এই জন্য এটা এখানে দাগাই দিলাম, কারণ তখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, বলেন তো কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া কোন ধরনের মেন্ডেলিয়ান ডিসঅর্ডার? অটোজোমাল রিসেসিভ। নেক্সট দেখেন আরো কিছু আমরা এক্সাম্পলস দেখছি, ইনভলভিং নার্ভাস সিস্টেম, স্কেলিটাল সিস্টেম। আচ্ছা, এবার আসেন অটোজোমাল রিসেসিভ থেকে একটা প্রশ্ন দেখে নিই, এটা আপনারা স্ক্রিনশট রাখেন, আপনারা নিজেরা পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে? আপনারা নিজেরা পড়ে এটা আপনারা কি করবেন, মিলাবেন, ঠিক আছে? যখন আপনারা পড়বেন তখন মিলাবেন, এবং ক্লাস শেষে আমি পড়ার টেকনিক আপনাদেরকে বলে দিব। এখন আপনারা সুন্দর করে ক্লাস দাগাতে থাকেন, ক্লাসটার মনোযোগ সহকারে শুনতে থাকেন, ক্লাস শেষে আমি আপনাদেরকে পড়ার টেকনিক বলে দিব। আচ্ছা, সো ডিফারেন্স আমাদের হচ্ছে কি এখন আর এখানে লাগবে না, আমি অলরেডি পড়ানোর সময় বলে দিয়েছি দ্যাট ডিফারেন্স দুইটার ক্ষেত্রে একটা কমন পয়েন্ট কি, মেল ফিমেল বোথ এফেক্টেড হয়, মেল ফিমেল বোথ ট্রান্সমিট করতে পারে ডিজিজ, আর বাদ বাকি পয়েন্টগুলো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে কি ভ্যারিয়েবল এক্সপ্রেশন কার ডমিনেন্টের, ইউনিফর্ম এক্সপ্রেশন কার অটোজোমাল রিসেসিভের, এভাবে করে এজ অফ অনসেট ডিলেট কার অটোজোমাল ডমিনেন্ট, রিসেসিভের কার আর্লি, এভাবে করে আপনাদের যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্স থেকে আপনারা পয়েন্ট আউট করে নেবেন, এখান থেকে আলাদা করে পড়ার দরকার নাই। শুধু একটা কথা মনে রাখবেন দ্যাট ভার্টিক্যাল ট্রান্সমিশন কে করে, অটোজোমাল ডমিনেন্ট, আর অটোজোমাল রিসেসিভ কি করে, হরাইজন্টাল ট্রান্সমিশন করে, হরাইজন্টাল, ঠিক আছে? কারণ এখানে স্কিপ অফ জেনারেশন হয় আর ডমিনেন্টের ক্ষেত্রে হয় না। এবার আসেন এক্স লিঙ্ক। এক্স লিঙ্ক মানেই বলেছিলাম সেক্স লিঙ্ক, এখানে এক্স ক্রোমোজোমের ঝামেলা, মানে ওয়াই ক্রোমোজোমের কোনো ঝামেলা নাই, ঠিক আছে? সো এখানে দেখেন বলতেছে যে মেলসের যে ওয়াই ক্রোমোজোমের যেহেতু মিউটেশন হয়ে যাচ্ছে, এখানে বলতেছে যে মেলস উইথ মিউটেশন এফেক্টিং দ্য ওয়াই লিঙ্ক জিন, তাহলে এখানে আপনারা মাথায় রাখবেন যে ওয়াই এর কোনো রোলই নাই। সো একটা মেলকে এফেক্টেড হওয়ার জন্য তার এক্স ক্রোমোজোম যদি ইনভলভ থাকে, সে কিন্তু একটা এফেক্টেড মেল হবে, কারণ তার কিন্তু সাপোর্ট দেওয়ার মতন কেউ নাই। আর একটা কি আছে, ওয়াই এর কোনো রোল নাই এখানে। তাহলে একটু আমার বোর্ডে আপনারা আসেন, এই ক্ষেত্রে আমাদের কিন্তু ক্যারিয়ার স্টেটটা লেখার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে, ঠিক আছে? সেটা একটু আপনারা আমার বোর্ডে একটু দেখেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
আমরা জানি দ্যাট আমরা অটোজোমাল রিসেসিভের জন্য মেল কিন্তু ক্যারিয়ারও হতে পারে, আবার মেল কিন্তু আমার কি হতে পারে, এফেক্টেডও হতে পারে, ঠিক আছে, আবার নর্মালও হতে পারে, ঠিক আছে। বাট এক্স লিঙ্কডের জন্য কিন্তু মেল এর কোনো ক্যারিয়ার ভার্সন নাই, কারণ এখানে ওর এক্স আছে একটাই, ঠিক আছে। তো এক্স যেহেতু একটাই আছে, সেজন্য ওর হচ্ছে কি, তার যদি ওই এক্সটা ইনভলভ হয়ে যায়, ডিজিজড হয়ে যায়, খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু সে এফেক্টেড। তাহলে আমরা কিন্তু ফিমেল কিন্তু ক্যারিয়ার হতে পারে এই ক্ষেত্রে, কারণ ফিমেলের তো দুইটা এক্স আছে, ক্লিয়ার। সো দেখেন এখানে যদি আমি বলি একটা নর্মাল ফিমেল, তাহলে আমি কি লিখবো, এক্স এক্স, তাই না? ওকে, যদি আমি বলি ক্যারিয়ার ফিমেল, তাহলে আমি কিভাবে লিখবো, এইভাবে, তাই না? এখানে একটা বার দিয়ে দিলাম, মানে এটা এফেক্ট, খারাপ জিনটা। আচ্ছা, এবার আমি যদি লিখি এফেক্টেড বা ডিজিজড ফিমেল, তাহলে আমি কি দিব, দুইটার উপরে কি দিব, একটা করে বার দিয়ে দিব। ওকে, ক্লিয়ার। এটা গেল ফিমেলের জন্য। এবার আসেন মেলের জন্য। আমি কি বলতেছি, আমি এটা বলতেছি এক্সড লিঙ্কডের জন্য। এক্সড লিঙ্কড, এক্স লিঙ্ক আমরা কি পড়তেছি, এক্স লিঙ্কডের আমরা পড়তেছি রেসিসিভ, আমরা ডমিনেন্ট পড়ি না, আমরা এক্স লিঙ্কডের রেসিসিভ কন্ডিশন পড়তেছি। এবার আসেন মেল, মেলের জন্য একটা নর্মাল মেল আমরা কিভাবে লিখবো, নর্মাল মেল লিখবো এক্স ওয়াই। এখানে কি কোনো ক্যারিয়ার মেল আছে? না, নাই, এখানে কোনো ক্যারিয়ার মেল নাই, কারণ মেলের একটাই এক্স। এফেক্টেড মেলকে আমরা কিভাবে লিখবো, এফেক্টেড মেলকে আমরা লিখবো এক্স বার ওয়াই, ঠিক আছে, যেটা কিনা আমার অটোজোমাল রিসেসিভের থেকে আলাদা। অটোজোমাল রিসেসিভে যদি একটা বার থাকে তাহলে সে হয়ে যায় ক্যারিয়ার, আর যদি দুইটা বার থাকে সে হয়ে যায় এফেক্টেড। কিন্তু আমার এটা আমি কি পড়ছি, এক্স লিঙ্ক পড়ছি। সো এটা ক্লিয়ার আপনাদের সবার কাছে? আমি একটু পরে একটা কেস আপনাদেরকে একটু কাটাকাটি করে দেখাই দিব। আমরা জানি এটা বেসিক ক্লাসে আপনারা অলরেডি পারেন, বেসিক ক্লাসে আপনারা অলরেডি দেখেছেন, বাট স্টিল আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে। ওকে, সো এখান থেকে দেখেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা একটা কথা, একটু আমার কথাটা এবার শুনেন মনোযোগ দিয়ে। হ্যাঁ, দেখেন আমরা সবসময় মনে রাখবো এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে দ্যাট বাবা কাকে বেশি ভালোবাসে, বাবা ছেলেকে বেশি ভালোবাসে। আপনার পরিবারে আপনাকে বাবা বেশি ভালোবাসে এটা আমি জানি, ঠিক আছে, বাবা মেয়ে বাচ্চাদেরকেই বেশি ভালোবাসে। কিন্তু আমরা এখন কি পড়তেছি, অস্বাভাবিক কিছু পড়তেছি, জেনেটিক ডিসঅর্ডার পড়ছি, তার মানে এখন কিছু অস্বাভাবিক কথাবার্তা শুনবো, তাই না? তাহলে দেখেন এক্স লিঙ্ক রিসেসিভের জন্য মাথায় ঢুকায় রাখেন, বাবা কাকে বেশি ভালোবাসে, বাবা ছেলেকে বেশি ভালোবাসে। বিকজ বাবা যখন এফেক্টেড হয় সে তার সব ছেলেকে নর্মাল বানাবে এবং সব মেয়েকে ক্যারিয়ার বানাবে। কথাটা ক্লিয়ার? এবং এই ডিজিজটা আমরা কি বলি, মেলস আর দ্য সাফারার অ্যান্ড ফিমেলস আর দ্য ক্যারিয়ার। তাহলে এটা কিভাবে মিললো, এটা কিভাবে হলো? বিকজ আমরা কি জানি, ওই যে বাবা এফেক্টেড বাবাটা যখন তার সব ছেলেকে নর্মাল বানানো এবং সব মেয়েকে ক্যারিয়ার বানালো, ওই ক্যারিয়ার মাই কি রেসপন্সিবল ফর ক্রিয়েটিং এফেক্টেড সানস। বুঝা গেল? কারণ ক্যারিয়ার মায়ের একটা এক্স যখন খারাপ থাকবে, ওই এক্সটা যদি তার ছেলে বাচ্চার কাছে চলে যায় তাহলে তো সে এফেক্টেড বাচ্চা, তাই না, এফেক্টেড ছেলে বাচ্চা। সো এইগুলোই হচ্ছে কি আপনার পয়েন্ট টু বি নোটেড। সো এখানে এই কথাগুলোই লেখা আছে, এটা সুন্দর করে আপনারা হচ্ছে কি একটু দাগায় নেন। দ্যাট দেখেন এখানে হোমোজাইগাস ফিমেল এফেক্টেড কেসেস ইউজুয়ালি আর মেল, ঠিক আছে। এবং দেখেন জিনস ট্রান্সমিট করে ফিমেল ক্যারিয়ার টু দেয়ার সান, এবং দেখেন এফেক্টেড মেল ক্যান নট ট্রান্সমিট দ্য কন্ডিশন টু দেয়ার সানস বাট অল দেয়ার ডটার্স উইল বি ক্যারিয়ার। এবং এই যে দেখেন এই জিনিসটা দেখেন আপনারা এখানে কি বলছে, ইন হেটেরোজাইগাস ফিমেল দেখেন একটা ক্যারিয়ার ফিমেলের সাথে একটা নর্মাল মেলের বিয়ে হয়েছে। আপনারা এটা চেঞ্জ করে করে নিজেদের মতন করে কাটাকাটি করবেন, ঠিক আছে। তাহলে একটা ক্যারিয়ার ফিমেলের যখন নর্মাল মেলের বিয়ে হয় তখন দেখেন এখানে কি হচ্ছে, 50% ডটার ক্যারিয়ার, 50% ডটার নর্মাল, 50% সান এফেক্টেড, 50% সান নর্মাল। তাহলে এই জিনিসটাই আমরা কিভাবে করি একটু আমি একটু চটপট দেখাই দিই। অনেকেই হয়তো অনেক সময় কনফিউশন থাকে, দ্যাট পারি না আপু একটু দেখাই দেন, বা বেসিক ক্লাসে বুঝি নাই বা এনিথিং, ঠিক আছে। সেজন্য আমি জাস্ট দেখাই দিচ্ছি এই সিনারিওটাই আপনাদেরকে করে, আপনারা যে কোনো সিনারিও নিজের মতন করে যেটাই দিক না কেন আপনাদের এসবিএতে, ঠিক আছে। আমি আপনাদের এসবিএ দিয়ে দেখাই দিব যে কিভাবে প্রশ্ন আসে। তো এখানে দেখেন আমাকে বিয়ে দিতে হবে কার কার সাথে, ক্যারিয়ার ফিমেলের সাথে নর্মাল মেল। তাহলে আমরা কি জানি ক্যারিয়ার ফিমেল কিভাবে লেখে, এইভাবে লেখে, আর একটা নর্মাল মেল কিভাবে লেখে, এইভাবে লেখে, নর্মাল মেল। ওকে, তাহলে আমাদের সবসময় একটা একটা করে নিতে হয়। উই হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার দ্যাট আমাদের একটা করে নিতে হবে, তা না হলে গুগলেট পেকে যাবে। তাহলে দেখেন এই এক্স কে যখন আমি এই এক্স এর সাথে মিলাবো আমার কি হবে, এক্স এক্স। ওকে, এখন এই এক্স কে আমি আবার এই এক্স এর সাথে মিলাবো, আমি বললাম একটা একটা করে নিব, তাহলে কি হলো এক্স এক্স এই ড্যাশ। ওকে, এবার ওয়াই এর সাথে মিলাবো দুইটাকে, এই এক্স কে এই ওয়াই এর সাথে মিলালে কি হলো এক্স ওয়াই। এই এক্স কে যখন আমি এই ওয়াই এর সাথে মিলাবো তখন কি হবে এক্স ড্যাশ ওয়াই। তাহলে দেখেন আপনার মিললো, আপনার রেশিওটা 50% ডটার ক্যারিয়ার, ক্যারিয়ার ডটার নর্মাল ডটার, 50% নর্মাল 50% ক্যারিয়ার ডটারের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে 50% নর্মাল মেল আর দেখেন 50% কি আপনার এফেক্টেড মেল।
দেখছেন আপনাদের শিটের সাথে আমি মিলাই দিলাম। ক্লিয়ার? এটা আপনারা সবাই একটু এটা দেখে নেন। এবং এটা কিন্তু আপনাদের সান ডটার দিয়েও আসতে পারে, মানে সান ডটার দিয়ে তো এখানে বলাই আছে, আপনাদের কি দিয়ে আসতে পারে? অফস্প্রিং দিয়ে আসতে পারে। যদি আপনার এখন এই একই প্রশ্নটা অফস্প্রিং দিয়ে আসে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন আপনারা দেখেন এখানে 50% কিন্তু নর্মাল ডটার হয়েছে, আর 50% কিন্তু নর্মাল কি হয়েছে? সান হয়েছে, তাই না? আর দেখেন 50% ক্যারিয়ার হয়েছে, 50% মানে সান ডটার দিয়ে বলে, আর 50% এফেক্টেড হয়েছে। তাহলে আপনি যদি এই পুরোটাকে 100% ধরেন, পুরোটাকে আমার 100% ধরতে হবে যখন আমি অফ স্প্রিং দিয়ে বলবো। অফ স্প্রিং দিয়ে যদি আমি বলি তাহলে পুরোটাকে আমার কি বলতে হবে? 100% বলতে হবে, তাই না? এখানে 50% কেন বলেছে? দুইটা ডটারই তার 100%, এজন্য 50-50 করে ভাগ করেছে। দুইটা সানি তার 100% ছেলে, এজন্য 50-50 করে ভাগ করছে। কিন্তু এখন আমি যদি 4 ছেলে মেয়েকে একসাথে বলি তাহলে 100% অফস্প্রিং, তাই না? তাহলে এই 100%-এর মধ্যে দেখেন তো আমার কি অর্ধেক বাচ্চা কাচ্চা নর্মাল। তাহলে এই তখন কি হবে? আমার 50% নর্মাল অফস্প্রিং, 25% ক্যারিয়ার এবং 25% এফেক্টেড। 25% ক্যারিয়ার এবং 25% এফেক্টেড। ক্লিয়ার? সো এই জিনিসটা আমি আপনাদেরকে একটা প্রশ্নের মধ্যে দেখাই দিচ্ছি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আপনার মনে রাখতে হবে এক্স লিঙ্কডের ক্ষেত্রে আপনার দুইভাবেই প্রশ্ন আসে, একভাবে আসে অফস্প্রিং দিয়ে, একভাবে আসে সান ডটার দিয়ে। পার্সেন্টেজটা জাস্ট চেঞ্জ করে নিতে হবে। সো এখানে আরো কিছু সিনারিও আছে, এগুলো একটু দেখে নেবেন। এবং এই বক্সে দেখেন ইনফিনিটি স্টার দিয়ে এক্সাম্পলগুলো পড়বেন, পাশাপাশি আপনাদের বেসিক বই থেকে আরো কিছু এক্সাম্পল লিখে নেবেন, যেমন কালার ব্লাইন্ডনেস লিখে রাখতে পারেন এখানে, তারপর লিখতে পারেন হান্টার সিনড্রোম, তারপর একটা ইম্পর্টেন্ট আপনারা লিখে রাখেন AIS, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। বিকজ আজকে যখন আমরা ডিএসডি পড়বো তখন দেখবেন ডিএসডির মধ্যে AIS আছে। সেই AISটা হচ্ছে কি আপনারা কি দিয়ে পড়বেন? আপনারা এখানে লিখে রাখেন, তাহলে ওইখানে যখন আমরা পড়বো তখন আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে, তখন মনে মনে অ্যান্সার বলতে হবে। আমি তো শুনতে পারছি না যেহেতু অনলাইন ক্লাস, কিন্তু আপনারা যদি মনে মনে বলতে পারেন দ্যাট AIS কিসের আন্ডারে লিখে দিয়েছিলাম? আপু লিখে দিয়েছিলাম এক্স লিঙ্ক রেসিসিভের আন্ডারে। ওকে ফাইন। সো এবার আসেন দেখেন একটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে এরকম করে সিনারিও দিয়ে দিবে। দেখেন কি বলেছে, একটা 25 years old female came to the physician at 10 weeks of pregnancy with hemophilia and they have no consanguineous marriage. সো হিমোফিলিয়া দেখে আপনার বুঝে যেতে হবে এটা কি? একটা এক্স লিঙ্ক রেসিসিভ, হিমোফিলিয়া এক্স লিঙ্ক রেসিসিভের আন্ডারে, হ্যাঁ, এবং কোনো কনসাংগুইনাস ম্যারেজ নেই। অবশ্যই এক্স লিঙ্ক রেসিসিভের জন্য কি কনসাংগুইনাস ম্যারেজের কোনো ছিল, এফেকশন ছিল না, তাই না? এবং দেখেন এখন তার জেনেটিক কাউন্সিলিং কি হবে? তাহলে আপনাকে কি করতে হবে? একটা এফেক্টেড ফিমেলকে একটা নর্মাল, এখানে কিন্তু বাবার কথা কিছু বলা নাই, তাহলে এফেক্টেড মা, হিমোফিলিয়া আছে মায়ের, তাহলে একটা এফেক্টেড ফিমেলকে একটা নর্মাল বাবার সাথে বিয়ে দিতে হবে। তার মানে কি? তারপরে কাটাকাটি করতে হবে, আপনার কাটাকাটি করে দেখতে হবে। এখানে দেখছেন অফস্প্রিং দিয়ে প্রশ্ন দিছে, তাহলে আপনার অফস্প্রিং দিয়ে প্রশ্ন দিলে সবগুলো বাচ্চা কাচ্চাকে 100% ধরে আপনি ভাগ করে নেবেন, কয়টা নর্মাল, কয়টা ক্যারিয়ার, কয়টা এফেক্টেড। আর যদি সান ডটার দিয়ে দেয় সবগুলো মেয়েকে 100% ধরবেন, তারপর ভাগ করে নেবেন 50-50 করে, সবগুলো ছেলেকে 100% ধরে ভাগ করে নেবেন 50-50 দিয়ে। ঠিক আছে? এক্স লিঙ্ক ডমিনেন্ট আমরা পড়বো না, এখানে এক্স লিঙ্ক ডমিনেন্টের কয়েকটা কিছু এক্সাম্পলস আমরা একটু দাগায় রাখি। ঠিক আছে, জাস্ট কয়েকটা এক্সাম্পল আমরা একটু দাগিয়ে রাখবো, যেমন ভিটামিন ডি রেসিস্ট্যান্ট রিকেট, তারপরে XG ব্লাড গ্রুপ, রেড সিনড্রোম, এগুলো এটা পড়া লাগবে না, এই স্লাইডগুলো আর লাগবে না আমাদের। ঠিক আছে, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সাইটোজেনিক ডিসঅর্ডার ইনভলভিং অটোজোম। তাহলে দেখেন আজকে ক্লাসের আমাদের মেইন দুইটা সেগমেন্ট শেষ, একটা কি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার শেষ, একটা কি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার শেষ। এখন আমরা পড়বো হচ্ছে কি ওই যে আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি পড়েছিলাম সেটার ডিটেলস পড়বো। ঠিক আছে, দেখেন এফেক্টিং অটোজোম কোনগুলা ছিল। প্রথমেই ছিল ট্রাইজোমি, ইনফিনিটি স্টার। দেখেন ট্রাইজোমি, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার তো ইনফিনিটি স্টার প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার যা এতক্ষণ বলছি সব ইনফিনিটি স্টার। এবার আসেন ডাউন সিনড্রোম, ইনফিনিটি স্টার। আমরা কি জানি? ডাউন সিনড্রোম মানে ট্রাইজোমি 21। তাহলে দেখেন ডাউন সিনড্রোম দেখেন মায়ের এজের উপরে অনেকখানি ডিপেন্ড করে। দেখেন যদি 30 বছরের নিচে মায়ের এজ থাকে তাহলে 800 জনের মধ্যে একজনের হতে পারে, যদি 39 বছর হয়ে যায় তখন 100 জনের মধ্যে একজনের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। এবং আর কি কি প্যাটার্নাল ফ্যাক্টর আছে, আরো কিছু কিছু আছে, সেগুলো রিডিং দিয়ে রাখেন। ইনফিনিটি স্টার দিয়ে কজেসটা পড়তে হবে। নন ডিসজাংশনের কারণে ডাউন বেবি হয় 94% কেস, মোসাকিজমের জন্য 2%, রবারসনের জন্য 4%। এবং ডাউন সিনড্রোমের ক্যারেক্টারিস্টিক ফিচার, এই বাচ্চাকে আমরা দেখবো এবং সুন্দর করে ফিচার্সগুলো পড়বো ইনফিনিটি স্টার দিয়ে। এখান থেকেও ফিচার্সগুলো ইনফিনিটি স্টার দিয়ে পড়বো। ঠিক আছে, এবং দেখেন ওদের কনজেনিটাল হার্ট ডিজিজ হয় VSD। ঠিক আছে, আর তারপর দেখেন ওমফেলোসিল হচ্ছে, ক্যাটারেক্ট হচ্ছে, তারপর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া হয়,
ঠিক আছে, ইমপারফরেট অ্যানাস হয়। এই যে আন্ডারলাইন করেন যে নিচের লাইনটা, সেটা আপনারা একটু ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। এখন অনেক সময় আপনারা আমাকে জিজ্ঞেস করেন এসবি এর জন্য আপু ডাউন সিনড্রোমে সবচেয়ে বেশি হার্ট ডিজিজ কোনটা দিব, তাহলে আপনারা একটু লিখে রাখেন এসবি এর জন্য আমরা সবসময় মনে রাখবো অ্যাট্রোভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যেটা সেটাই হচ্ছে কি ডাউন বেবিদের বেশি হয়ে থাকে। তার মধ্যে ভিএসডি বেশি কমন নাকি এসডি বেশি কমন, এই প্রশ্নটা আপনাদের মাথায় আসে, আপনারা লিখে রাখেন ভিএসডি হচ্ছে কি সবচেয়ে কমন। ভিএসডি হচ্ছে কি বেশি হয়, এটা হয় 32% কেসে, আর 19% কেসে হয় কি এএসডি, আর ফেলোস্টেটোলজি হয় কত পার্সেন্ট, 6% কেসে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ভিএসডি দিবেন এসবি এর অ্যান্সার, আর এমসিকিউ আসলে তো সবই ট্রু দিবেন। এবং এখান থেকে দেখেন আমি রেড মার্ক করে দিয়েছি যে লাইনটা, ঠিক আছে, কনফার্মেশন ইস্টাবলিশড বাই ক্রোমোজোমাল অ্যানালাইসিস কি ক্যারিওটাইপ, ক্যারিওটাইপ করে আমরা কনফার্মেশন করি, ইনফিনিটি স্টার। এবং দেখেন আপনারা ওই একই জিনিসটা ওই ফিচার্সগুলো আপনারা নেমোনিক দিয়ে মনে রাখতে পারেন। নেমোনিক দিয়ে মনে রাখলে এইভাবে করে মনে রাখবেন, যেহেতু অনেকগুলো ডিজিজ হয় একটা ডাউন বেবির জন্য, আমরা সব কিছুই দেখা যায় পরীক্ষার হলে স্টেমে থাকলে ট্রু ট্রু মনে হয়। তাহলে কোন 3টা পয়েন্ট দেখলেই আপনি ফলস দাগাবেন, সেই 3টা হচ্ছে কি আপনাদের কি লিখে রাখেন যে হাইপারটেনশন, রেকটাল পলিপ এবং স্প্লিনোমেগালি। হাইপারটেনশন, রেকটাল পলিপ এবং স্প্লিনোমেগালি। আচ্ছা, এবার আসেন স্ক্রিনিং। তাহলে দেখেন এই স্ক্রিনিংটা আমরা ডিটেলসে পড়বো আমাদের প্রিন্যাটাল জেনেটিক কাউন্সিলিং, আজকে যে চ্যাপ্টার একটা সেগমেন্ট আছে চ্যাপ্টার নাম্বার 12, সেই সেগমেন্টে। এখন জাস্ট আপনারা একটু নামকরণ জেনে রাখেন, যাতে একটা ডাউন বেবি, একটা মা যখন প্রেগনেন্ট আমরা সাসপেক্ট করছি তার ডাউন বেবি থাকতে পারে, বিকজ তার কোনো একটা হাই রিস্ক ফ্যাক্টর আছে, তখন আমরা স্ক্রিনিং করি। দুই সময় স্ক্রিনিং করতে পারি, ফার্স্ট ট্রাইমিস্টারেও করতে পারি, সেকেন্ড ট্রাইমিস্টারেও করতে পারি। ফার্স্ট ট্রাইমিস্টারে আমরা কি কি বায়োকেমিক্যাল অ্যানালাইটস দেখি, দেখেন এইচসিজি, যে বিটা এইচসিজি দেখি, এবং প্যাপ এ দেখি, প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ। আর একটা বায়োফিজিক্যাল প্যারামিটার দেখি, সেটা কি নুকাল ট্রান্সোলেন্সি। এটা কি একটা আল্ট্রাসাউন্ড করে এই নেপ অফ দ্য নেকে একটা স্পেস আছে, ফ্লুইড ফিল্ড স্পেস, এই স্পেসটার মাপ আমরা নিই। এটা হচ্ছে কি নর্মালি লেস দেন 3 মিলিমিটার থাকবে, বাট কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেটা হয়ে যাবে মোর দেন ইকুয়াল টু 3 মিলিমিটার। ওকে, আর সেকেন্ড ট্রাইমিস্টারে আমরা ট্রিপল টেস্ট করি, সেখানে আমরা বিটা এইচসিজি দেখি, আলফা ফিটোপ্রোটিন দেখি, আনকনজুগেটেড এস্ট্রায়োল দেখি। এই সব কিছুর আপনাদের এই প্যারামিটারগুলা, ঠিক আছে, এই যে ফার্স্ট ট্রাইমিস্টার এবং সেকেন্ড ট্রাইমিস্টারের ইন্টারপ্রিটেশন সহ আমি আপনাদের সেই ক্লাসের আজকে যে আমার 3 নম্বর সেগমেন্ট ক্লাসের সেই সেগমেন্টে আমি পড়িয়ে দিব। এবার আসলে একটা সিনারিও স্ক্রিনশট নেন, সুন্দর করে ফিচার্স দিয়ে দিয়েছে, দেখেন কোন বেবির ফিচার্স দিয়েছে, এটা একটা ডাউন বেবির ফিচার্স দিয়েছে। দেখেন লো সেট ইয়ার হবে, এটা ইপিক্যান্থিক ফোল্ড, মেন্টাল রিটার্ডেশন, হাইপোটোনিয়া, তাহলে এই সব কিছু একটা ডাউন বেবি মানে ক্রোমোজোম 21 আমার অ্যান্সার। ঠিক আছে, আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখেন। নেক্সট দেখেন আবারও একটা আমি প্রশ্ন দেখাচ্ছি, এটারও স্ক্রিনশট নিয়ে রাখেন। বলছে দেখেন অ্যাডভান্স এজিং মাদার, তাহলে এজড মাদারদের সবচেয়ে বেশি কি হওয়ার চান্সেস থাকে, ডাউন বেবি হওয়ার চান্সেস থাকে, এবং ডাউন বেবি সবচেয়ে বেশি কি কারণে হয়, নন ডিসজাংশনের কারণে হয়। তাহলে দেখেন আমার অ্যান্সার হচ্ছে কি এ। নেক্সট দেখেন আবারও ডাউন সিনড্রোমের একটা প্রশ্ন, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা নিজেরা সলভ করে নিয়ে। নেক্সট দেখেন 3টা বাচ্চা গায়ের উপরে আপনারা একটু নাম লেখেন। হ্যাঁ, দেখেন প্রথম বাচ্চাটা দেখেন ডাউন সিনড্রোম, এখানে পাশাপাশি লেখা আছে, এটা একটু কনফিউজিং মনে হয়। এই বাচ্চা এই জায়গাটাতে আপনারা নাম লিখে রাখেন ডাউন, এটা হচ্ছে কি এডওয়ার্ড, আর এটা হচ্ছে কি পাটাও। তাহলে এই বাচ্চাগুলো দেখবেন এবং ফিচার্সগুলো পড়বেন। ঠিক আছে, আপনারা মনে রাখবেন ডাউন সিনড্রোম হচ্ছে কি পার্ট 1 এর জন্য ইনফিনিটি স্টার, অপরদিকে এডওয়ার্ড আর পাটাও কিন্তু 2 স্টার দিয়ে রাখতে পারেন। এখানে এই দুইটা থেকে এমআরসি যদি প্রশ্ন আসে, এফসিপিএসে এত বেশি প্রশ্ন আসে না। তাহলে দেখেন এই যে এডওয়ার্ড পড়বেন, এডওয়ার্ডের কয়েকটা ফিচার্স একদম মানে মুখস্থ রাখতে হবে আপনাকে, যেটা দেখলেই আপনি দেবেন এডওয়ার্ড। সেটা কি, মাইক্রোগন্যাথিয়া, তারপরে দেখেন এই যে শর্ট নেক, লো সেট ইয়ার, তারপরে হচ্ছে কি আপনার এই যে ওভারল্যাপিং ফিঙ্গার্স এবং রকার বটম ফুট। এই রকার বটম ফুট কিন্তু পাটাওতেও আছে, কিন্তু আমি এডওয়ার্ড বেশি দিব, এডওয়ার্ড অ্যান্সার দিব। কেন? বিকজ এডওয়ার্ডের ইনসিডেন্স বেশি। ইনসিডেন্স মানে কি, ধরেন 50টা বাচ্চা হয়েছে একটা এলাকায়, সেই 50টা বাচ্চার মধ্যে আপনার 15টা বাচ্চা হয়েছে এডওয়ার্ডের, 2টা বাচ্চা হয়েছে পাটাওয়ের। তাহলে কি এডওয়ার্ড ইনসিডেন্স বেশি মানে বুঝছেন? এই জন্য আমরা রকার বটম ফুট দিয়ে আসলে আমরা কি দিব, এডওয়ার্ড দিব অ্যান্সার। আর যদি স্পেসিফিক পাটাওয়ের ফিচার্স দেওয়া থাকে, সাথে রকার বটম ফুটও থাকে, তখন কিন্তু অ্যান্সার পাটাও দিব। তাহলে স্পেসিফিক পাটাওয়ের ফিচার কি কি দেখেন, এই যে মাইক্রোকেফালি, তারপরে পলিডেকটাইলি, ঠিক আছে, ক্লেফট প্যালেট, ঠিক আছে, এগুলো হচ্ছে আবার স্পেসিফিক ফিচারে চলে গেল। সো দেখেন এই এডওয়ার্ড সিনড্রোমটা সুন্দর করে আপনারা এখান থেকে পড়বেন যে কি কি হয়, মেন্টাল রিটার্ডেশন হয়, আর কি কি ফিচার্স আছে নেমোনিক দিয়ে মনে রাখতে পারেন। এটা আমি আর পড়াবো না, আপনারা সুন্দর করে 2 স্টার দিয়ে পড়ে ফেলবেন। এই যে একটা এডওয়ার্ড বাচ্চা, ঠিক আছে, আমি সুন্দর একটা এডওয়ার্ড বাচ্চা দেখা দিচ্ছি, এবং এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ট্রাইজোমি। সো নাম্বার 1 কমনেস্ট ট্রাইজোমি কোনটা বলেছিলাম, ডাউন, সেকেন্ড মোস্ট কি, এডওয়ার্ড। ঠিক আছে, সো দিস ইজ অ্যান এডওয়ার্ড বেবি। নেক্সট চলে যায় পাটোয়াও। ঠিক আছে, সো দেখেন এটা হচ্ছে একটা পাটাও বেবি, মেন্টাল রিটার্ডেশন থাকবে, এই দেখেন ক্লেফট প্যালেট থাকবে, এই যে পলিডেকটাইলি দেখাচ্ছি। ঠিক আছে, এই ছবিটা দেখে দেখে আপনারা মিলাই সুন্দর করে ফিচার্সগুলো পড়বেন। নেক্সট দেখেন আমরা মনে আছে এফেক্টিং অটোজোম যে ছকটা পড়েছিলাম, সেটার মধ্যে কিছু ডিলিশন ডিসঅর্ডারের নাম পড়েছিলাম। তার মধ্যে দেখেন এই যে ক্রাইডুচার্ড সিনড্রোম, এটার পাশে আপনারা 1 স্টার দিয়ে রাখেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ক্লিনিক্যাল ফিচার আসতে পারে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা 1 স্টার। তারপরে বলেছিলাম ডিলিশন ডিসঅর্ডার প্লাস এফেক্টিং অটোজোম, তাই না? তাহলে কি এটা প্যাডারসন উইলি ছিল, অ্যাঞ্জেলম্যান ছিল, এই দুটো আবার একটু পড়ে নেবেন একবার, 1 স্টার। ফিলাডেলফিয়া ক্রোমোজোমের পাশে 1 স্টার দিয়ে রাখেন, এটা আমরা জানি ট্রান্সলোকেশনের কারণে হয় এফেক্টিং অটোজোম, তাই না? এই যে 9 আর 22 এর মধ্যে,
ঠিক আছে, এবং সিএমএল ডেভেলপ করে পেশেন্ট, এটাও 1 স্টার। নেক্সট, সাইটোজেনিক ডিসঅর্ডার ইনভলভিং সেক্স ক্রোমোজোম। তাহলে আমাদের যে প্রথম ছক সেটা ডিটেলস আমরা পড়ে ফেললাম, মনে আছে? প্রথম ছকটা দেখাইছিলাম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি এফেক্টিং অটোজোম। এবার আসেন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা সাইটোজেনিক ডিসঅর্ডার ইনভলভিং সেক্স ক্রোমোজোম। তাহলে প্রথমে আমরা পড়বো টার্নার, ইনফিনিটি স্টার। তাহলে দেখেন এই যে এখন থেকে আমরা শুরু করে যাব আমাদের যে ক্লিনিক্যাল বইটা আছে দত্ত, সেই দত্ত বইয়ের সাথে আমরা এখন অ্যামালগামেট করে কোরিলেট করে পড়বো। একটা কথা মাথায় রাখবেন, আমরা পার্ট 1 দিচ্ছি কি অপশন গাইনিতে, তার মানে আমাদের মেন বুক কিন্তু কি দত্ত এবং জেফকট, ঠিক আছে? সো যেই টপিকগুলো আপনাদের ওভারল্যাপ করে যাবে সবসময় মনে রাখবেন স্টেম কিন্তু আপনার দত্ত থেকেই আসবে বা জেফকট থেকে আসবে, কারণ আপনি একটা ক্লিনিক্যাল সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন। আর যে টপিকগুলো কমপ্লিটলি বেসিক সেগুলো কিন্তু বেসিক থেকেই আসবে, রবিন্স থেকেই আসবে। যেমন মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের স্টেম কিন্তু রবিন্স থেকে দিবে, আবার এক্সাম্পলস কিন্তু রবিন্স থেকে দিতে পারে, তাই না? কারণ এগুলো কিন্তু আমার দত্ততে নাই। ওকে, আচ্ছা, তাহলে এবার আসেন এই টার্নারের উপরে এই এতটুকু সেগমেন্ট হচ্ছে কি আমার রবিন্স থেকে নেওয়া। তারপরে আমরা চলে যাব যখন এই যে এই টার্নার, হেনরি টার্নার, এটার পাশে আপনারা লিখে রাখেন দ্যাট এটা হচ্ছে কি আপনার গাইনি দত্ত, লেখেন চ্যাপ্টার নাম্বার 28। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপু আপনি যে গাইনি দত্ত চ্যাপ্টার নাম্বার 28 বললেন, আমি কি বই পড়বো? শুনেন, একটা কথা বলি, বই আমাদেরকে কি দেয়? কনফিডেন্স দেয়। মেন বুক তো মেন বুকই, তাই না? এখন দেখেন এই শীটটা কি আমি রচনা করেছি, আমি লিখেছি? না, শীটটা আমি তৈরি করেছি বই থেকেই, তাই না? শীটটা জেনেসিস তৈরি করেছে বই থেকেই। তাহলে কেন বইটা খুলতে হবে? জাস্ট কনফিডেন্স গেইন করার জন্য। বই খুলে কি এখন আপনি ঘন্টার পর ঘন্টা পেজ উল্টাবেন আর পড়বেন? নো। আপনি আমার এই ক্লাসটা করার পর আপনার নাম্বার 1 কাজ হবে শীট পড়া। শীটের পরে আপনি কি করবেন? বইটা পাশাপাশি খুলে মিলিয়ে নেবেন, হ্যাঁ হ্যাঁ এটা শীটে আছে, এটা শীটে পড়েছে, এটা শীটে আছে, এটা শীটে পড়েছে। আলহামদুলিল্লাহ আমরা বই থেকে সবগুলো পোর্শনই কভার করেছি আমাদের শীটে, যা যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি জাস্ট মিলিয়ে নেবেন এই জিনিসগুলো আমি আমার শীটে পড়েছি এবং এগুলো আমার বইতেও আছে। তাহলে দেখবেন যেদিন বিসিপিএস এ যাবেন পরীক্ষা দিতে, তখন দেখবেন যে আপনার পাশে সিঁড়ির মধ্যে বসে, ফুটপাতে বসে, এখানে বসে, সেখানে বসে মানুষ বই পড়তেছে। আপনি দেখবেন কি পড়তেছে রে বই থেকে? ও টার্নার পড়তেছে। তখন আপনি আল্লাহ, টার্নারে জানি বইতে কি কি আছে, আমি তো বই খুলিই নাই। তার মানে কি হলো? ওই যে আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে গেল। আপনি বুঝলেনই না যে আপনি সব পারেন, কিন্তু তারপরে আপনার মনে একটা কোয়ারি, বইতে জানি কি আছে। আসলে বইতে নতুন কিছুই নাই, সবই আমরা আপনাকে বলে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি। সো আপনার 100% কনফিডেন্সের জন্য আপনি বইটা খুলতে পারবেন, জাস্ট মিলানোর জন্য। চটচট করে 5 মিনিটের মধ্যে মিলাই যাবেন সবকিছু, নাথিং মোর দ্যান দ্যাট। ওকে, সো বারবার পরীক্ষার আগে আপু আমি তো বই পড়ি নাই, আপু আমি তো বই পড়ি নাই, এই কথাগুলো জানি আমরা না শুনি। আমার ক্লাসের জন্য আমি একদম 100% আপনাকে গাইডলাইন দিয়ে দিব, আপনি কোথা থেকে কতটুকু পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এবং জেনেসিসের প্রত্যেকটা ক্লাসে এইভাবেই পড়ানো হয়। তাহলে দেখেন টার্নার, প্রথমে চলেন আমরা একটু রবিন্স থেকে দেখে আসি কি বলছে। ক্যারিওটাইপ আমরা জানি কমনলি আমরা কি লিখি? 45XO, এবং টার্নার হয়ে থাকে দুইটা কারণে, একটা হচ্ছে গিয়ে নন ডিসজাংশনের কারণে আর একটা মোসাকিজমের কারণে। এখন দেখেন মোসাকিজমের কারণে বলেছিলাম না দুইটা জার্মলাইন, দেখেছেন মোসাকিজমের ক্যারিওটাইপ কিভাবে লিখেছে? এবং আসেন কিছু ক্লিনিক্যাল ফিচার। দেখেন এখানে আমরা ক্লিনিক্যাল ফিচারটা বাচ্চাটাকে দেখে দেখে পড়বো। দেখেন ওদের কি থাকে? লো হেয়ার লাইন, পিছনে পোস্টিয়ার হেয়ার লাইনটা একটু নিচের দিকে থাকে। তারপরে দেখেন ওদের কি থাকে? এই যে ওয়াইড শিল্ড চেস্ট থাকে, ওয়াইডলি প্রেস নিপলস থাকে। তারপরে কেমন থাকে দেখেন, এই যে পুয়ার ব্রেস্ট ডেভেলপমেন্ট, এই সব কিছু, শর্ট এন্ড মেটাকার্পাল হচ্ছে কি 4th মেটাকার্পাল বোনস, সব কিছু ফিচার্স বাচ্চাটার ছবি দেখে দেখে এখান থেকে পড়বেন। এবং দেখেন এখানে কি লিখেছে? ওদের কিছু কার্ডিয়াক এবং রেনাল অ্যাবনর্মালিটিও থাকে। কার্ডিয়াক অ্যাবনর্মালিটির মধ্যে কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা লিখেছে, এবং দত্তেও কিন্তু কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টাই দেওয়া আছে। কিন্তু আমাদের বেসিক প্যাথোলজির একটা বই আছে নেলসন, সেখানে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ দেওয়া আছে, যে বেশি হয় বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। তবে আমার মনে হয় ওয়াইজ হবে আপনাদের কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা পার্ট 1 এ দাগানোর জন্য, কারণ কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা আপনাদের দত্ততেও আছে, রবিন্সেও আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে পাশাপাশি এই যে দেখেন এখানে নেমোনিক দিয়ে শিখিয়েছে, আপনারা চাইলে যে নেমোনিক দিয়েও ফিচার্সগুলো মনে রাখতে পারেন। সো আমি বলেছিলাম এখান থেকে আমাদের দত্ত শুরু। সো এখান থেকে দাগান। দেখেন একটা টার্নার বাচ্চা প্রাইমারি এমেনোরিয়া নিয়ে আসে। সো আমরা আসেন একটু বুঝি, ঠিক আছে? আমরা একটু বুঝার চেষ্টা করি। এখন দেখেন আমি একটু বুঝার জন্য একটু বোর্ডটা ইউজ করছি, আপনারা চাইলে আমার সাথে একটু বোর্ডটা ফলো করতে পারেন, এবং এই পিকচারটা একটু আপনারা আমার সাথে চাইলে একে একটু নিজের কনসেপশনটা ক্লিয়ার করতে পারেন। টার্নার আপনাদের বেসিকেও পড়ানো হয়, কিন্তু এই প্যাথোফিজিওলজিটা যদি আপনি ক্লিয়ারলি বুঝেন তাহলে আপনার আর কোনো কিছুই মুখস্থ করা লাগবে না, কারণ ক্লিনিক্যালে আপনাকে দুইভাবেই প্রশ্ন আসবে, ঠিক আছে? আপনার ইনভেস্টিগেশন থেকেও প্রশ্ন দিবে, ফিচার্স থেকেও প্রশ্ন দিবে। সো দেখেন আমরা জানি আমাদের এটা কি পিটুইটারি ধরলাম, হ্যাঁ এটা কি পিটুইটারি, যেটা আমাদের কোথায় আছে? মাথার ভিতরে আছে, তাই না? আচ্ছা, এই পিটুইটারি থেকে আমার কি আসে? FSH আসে, তাই না? FSH আসে, আর কি আসে? LH আসে, তাই না? অ্যান্টিপিটুইটারি থেকে আমরা জানি গন্ডোট্রপিনস আসে। এই গন্ডোট্রপিনসের নাম কি? FSH এন্ড LH।
তো এরা কোথায় কাজ করে? তাদের টার্গেট অর্গানে। টার্গেট অর্গান কি? গোনাড। মেয়েদের ক্ষেত্রে গোনাড কি? ওভারি। ওকে, সো ধরেন এরা কাজ করছে ওভারিতে। হ্যাঁ, ওভারি। ওভারির এখানে কি থাকে? ফলিকলস থাকে। ঠিক আছে, এই ফলিকলের মধ্যে সেল থাকে। ঠিক আছে, কি সেল থাকে? একটা থাকে আপনার গ্র্যানুলোসা সেল। গ্র্যানুলোসা সেল ফলিকলসের মধ্যে। কিন্তু আর একটা কি থাকে? ধরেন এটা আর একটা ফলিকল। এই ফলিকলের মধ্যে আর কি আছে? থিকা সেল। সব জায়গায় থাকবে, সব ফলিকলে গ্র্যানুলোসা সেল থাকবে, আর কি থাকবে? থিকা সেল থাকবে। আচ্ছা, তাইলে এই এলএইচ কার উপর কাজ করে? এই এলএইচ কাজ করে হচ্ছে কি আপনার এই ফলিকলের। ঠিক আছে, এই যে ফলিকল, এই যে ওভারি, এটা হচ্ছে কি পুরোটা একটা ওভারি, থিকা সেলের উপরে। আর এফএসএইচ কাজ করে কার উপরে? এই গ্র্যানুলোসা সেলের উপরে। এলএইচ যখন থিকা সেলের উপরে কাজ করে তখন ও তৈরি করে কি? অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন তৈরি করে। ক্লিয়ার? এখন আমি তো একটা মেয়ে বাচ্চা, আমার কি অ্যান্ড্রোজেন দরকার? না, আমার অ্যান্ড্রোজেন দরকার না। আমার কি দরকার? আমার দরকার এস্ট্রোজেন। তাহলে এই অ্যান্ড্রোজেনকে এস্ট্রোজেন বানাইতে হবে না? তাহলে এই অ্যান্ড্রোজেনটা আমার গ্র্যানুলোসা সেলে যখন যায় তখন এখানে একটা প্রসেস হয়। এই প্রসেসের নাম কি? অ্যারোমাটাইজেশন। অ্যারোমাটাইজেশন। এই অ্যারোমাটাইজেশন কোথায় হয় বলেন তো? এই অ্যারোমাটাইজেশন কোথায় হয়? গ্র্যানুলোসা সেলে হয়। হ্যাঁ, এটা কি? একটা প্রসিডিয়ার, একটা প্রসেস। এই অ্যান্ড্রোজেনটা গ্র্যানুলোসা সেলে গিয়ে অ্যারোমাটাইজেশন হয়ে কি তৈরি করে? আমার এস্ট্রোজেন তৈরি করে। তাহলে দেখেন আমি একটু সুন্দর করে এখানে নিচের দিকে লিখছি এস্ট্রোজেন। যেটা কি? যেটা হচ্ছে কি আমার কেন দরকার? এটাই তো আমার দরকার, তাই না? একটা ফিমেল বাচ্চার, আমার একটা ফিমেল বাচ্চার কি দরকার? এস্ট্রোজেন দরকার। কেন? সে যখন পিউবার্টিতে যাবে তার কি ডেভেলপ করতে হবে? তার কিছু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করতে হবে, তাই না? এই যে এস্ট্রোজেন, আমি আবার লাল করে দিচ্ছি। ঠিক আছে, আমার থিকা সেলে যখন এলএইচ থিকা সেলে কাজ করলো, তৈরি হলো অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেনটা গ্র্যানুলোসা সেলে যাবে, গ্র্যানুলোসা সেলে গিয়ে হবে আমার অ্যারোমাটাইজেশন, এবং অ্যারোমাটাইজেশনের ফলে তৈরি হবে আমার এস্ট্রোজেন, যেটা আমার দরকার। এই এস্ট্রোজেন না হলে আমার মেনস্ট্রুয়াল সাইকেল মেনটেন হবে না, আমার ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ সাইকেল মেনটেন হবে না। ঠিক আছে, এখন নর্মালি একটা মানুষের শরীরে যখন এস্ট্রোজেন আসে, সে কি করে? এই এফএসএইচ এলএইচকে সে নেগেটিভ ফিডব্যাক দেয়। কি নেগেটিভ ফিডব্যাক? আমার শরীরে বাবা যথেষ্ট এস্ট্রোজেন আছে, তুমি এখন স্টিমুলেট করা বন্ধ করো। কিন্তু যখন তার শরীরে এস্ট্রোজেন নাই, এই নেগেটিভ ফিডব্যাক কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এবার আসেন, দিস ইজ দ্য নর্মাল ফিনোমেনন, যেটা আপনার এবং আমার শরীরে হচ্ছে, আমরা যারা নর্মাল তাদের শরীরে হচ্ছে। এখন দেখেন, একটা টার্নার বেবি, তার নাম্বার 1 পয়েন্ট কি? তার গোনাডটা কেমন? স্ট্রিক গোনাড। স্ট্রিক গোনাড মানে কি? সুতার মতন। ঠিক আছে, ওখানে কোনো ফলিকলস নাই। এখন দেখেন, ওখানে যদি কোনো ফলিকলস না থাকে, যদি কোনো গ্র্যানুলোসা সেল, থিকা সেল এগুলো না থাকে, ফলিকলসই নাই, ফলিকলসের ভিতরে তো এই সেলগুলো, তাই না? ফলিকলসই নাই, তাহলে কি এফএসএইচ এলএইচ এখানে এসে কাজ করতে পারবে? পারবে না। তাহলে এফএসএইচ এলএইচ এসে কাজ করতে পারবে না, এবং আলটিমেটলি অ্যান্ড্রোজেন থেকে এস্ট্রোজেন এগুলো কিছুই তৈরি হবে না এই বাচ্চার। এবং এস্ট্রোজেন যদি না তৈরি হয়, এই নেগেটিভ ফিডব্যাক বন্ধ থাকবে। ঠিক আছে, কারণ ও তো নাই শরীরে, ও নেগেটিভ ফিডব্যাক দিবে কিভাবে? যখন অ্যাডিকুয়েট থাকে তখনই তো নেগেটিভ ফিডব্যাক দিবে এফএসএইচ এলএইচকে। তাহলে এই টার্নার বাচ্চার এফএসএইচ এলএইচ লেভেলটা কি? অনেক বেশি বেড়ে যাবে, এবং তার শরীরে এস্ট্রোজেন কি? নাই, কম। ক্লিয়ার? এইটাই হচ্ছে প্যাথোফিজিওলজি। আমি এতটুকুই বোঝাতে চেয়েছি। একটা টার্নার বাচ্চার নেগেটিভ ফিডব্যাক নাই, কারণ এস্ট্রোজেন নাই শরীরে, এস্ট্রোজেন নাই, সেজন্য তার এফএসএইচ এলএইচ বেশি থাকবে। ঠিক আছে, ক্লাইনফেল্টারের প্যাথোলজিও একই রকম। এই ছবিটা থাকুক বোর্ডে, ক্লাইনফেল্টার পড়ানোর সময় আমি আপনাদেরকে আবার দেখাবো। এবার আসেন তার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সগুলো একটু বলে নিই। তাহলে দেখেন, ও কি প্রাইমারি অ্যামেনোরিয়া? স্বাভাবিকভাবে সে তো অ্যামেনোরিয়া নিয়েই আসবে, তাই না? কারণ তার শরীরে তো এস্ট্রোজেন নাই, মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য তো এস্ট্রোজেন খুবই দরকার। আচ্ছা, এবার আসেন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কি? তার ডিলেড, অবশ্যই এস্ট্রোজেন নাই, জন্য ডিলেড। আচ্ছা, এবং দেখেন শর্ট স্ট্রেচার নিয়ে আসবে, ওয়েবিং অফ দ্য নেক, কিউবিটাস ভালগাস, ব্রড শিল চেস্ট, এগুলো আপনারা পড়ে নেবেন। মেন্টালি রিটার্ডেড অফেন থাকতে পারে তারা, রেয়ার মেন্টাল রিটার্ডেশন থাকে তাদের। কোয়ার্কেশন অফ দ্য অ্যাওর্টা, কিছু কার্ডিয়াক অ্যানোমালি, কিছু রেনাল অ্যানোমালি, এবং দেখেন 99% অফ দ্য ফিটাস আর অ্যাবর্টেড। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইনফিনিটি স্টার, যে 99%ই অ্যাবর্শন হয়ে যায়। তাহলে টার্ম পর্যন্ত যায় কত পার্সেন্ট? 1%। আচ্ছা, এবং দেখেন ওদের কিন্তু স্বাভাবিকভাবে, এই বাচ্চাটা কিন্তু মেয়ে বাচ্চাই হওয়ার কথা ছিল, তাই না? স্বাভাবিকভাবে ওদের ভাজাইনা, ইউটারাস, ফ্যালোপিয়ান টিউব সবই আছে, কিন্তু তাদের গোনাডটা কেমন? স্ট্রিক। ঠিক আছে, এবং তাদের আদার্স কিছু অটোইমিউন ডিজিজ থাকে, হাশিমোটোস থাইরয়েডিস, এডিসন ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, এগুলো কমন। তাহলে টার্নার সিনড্রোম কিন্তু ইনফিনিটি স্টার। শুনেন, আপনাদের পরীক্ষায় ডাউন, টার্নার, ক্লাইনফেল্টার একটা থাকবেই, অনেক সময় দুইটাও থাকে। আইদার ডাউনের সাথে টার্নার দিয়ে দেয় অথবা ডাউনের সাথে ক্লাইনফেল্টার দিয়ে দেয়, মাইন্ড ইট। আচ্ছা, এবার আসেন দেখেন এখানে কিছু
আমার ইনভেস্টিগেশন আছে, তাহলে আমি টার্নার সিনড্রোমে দেখেন ক্রোমাটিন স্টাডি কি পাবো না, এটা কিন্তু নেগেটিভ, তাই না? কারণ ওদের ক্যারিওটাইপ কি 45XO, তাহলে ওদের বারবডি নাই, ক্রোমাটিন মানে কি বারবডি, তাই না? এবং দেখেছেন মিলাই দিলাম, এস্ট্রোজেন ইজ লো, FSH LH এলিভেটেড, এবং কিছু অটো অ্যান্টিবডিজ পাবো। এবার আসেন মোসাক টার্নার একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ ওদের হচ্ছে কি ওদের ক্লাসিক ফিচার্স অফ টার্নারগুলো থাকে না, ওরা কি থাকে নর্মাল হাইটেড থাকে, এবং ওদের গণাগুলো স্ট্রিক্ট থাকলেও কিছু ফলিকল থাকে, তাই ওরা কিছুদিন কি করে মেনস্ট্রুয়েশন করে, এবং এই কিছুদিনের মধ্যে যদি তাদের বিয়ে শাদী হয়ে যায় তাহলে কিন্তু তাদের একটা বাচ্চা কাচ্চাও হয়ে যেতে পারে, তাই না? কারণ কিছু ফলিকল তো তার আছে। আচ্ছা, সো দিস আর দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট অফ এ মোসাক টার্নার। এবং দেখেন ওদের সেক্স ক্রোমাটিনটা ডাউটফুল। এখন মোসাক মানেই আমি আপনাদেরকে বলেছিলাম ওদের কি থাকে, দুইটা জার্ম লাইন থাকে, তার মানে এই যে আমরা অবলিক দিয়ে এভাবে করে লিখি, ঠিক আছে? তাহলে ওদের সেক্স ক্রোমাটিনটা কি ডাউটফুল। এবং এখানে দেখেন ক্লাসিক টার্নারের কিছু ক্যারিওটাইপ, মোসাক টার্নারের কিছু ক্যারিওটাইপ দেওয়া আছে, এটা জাস্ট দেখবেন, আপনারা পড়ার মতন কিছু নাই। এবার দেখেন এখানে কিছু সিনারিও দিয়েছে। ফার্স্ট সিনারিওটা দেখেন একটা টার্নারের সিনারিও দিয়েছিল, মোস্ট স্পেসিফিক ডায়াগনোসিস। সো ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমাদের ইনভেস্টিগেশন যে পয়েন্টটা আমরা কিন্তু টেস্ট করে কিন্তু ডায়াগনোসিস করে থাকি, তাই না? একটা ক্লিনিক্যাল ফিচার দেখে তো একটা পেশেন্টের আমরা ডায়াগনোসিস করি না। সো বলছে মোস্ট স্পেসিফিক ডায়াগনোসিস, এর জন্য দেখেন আমার অ্যান্সার হয়েছে এই ল্যাপ্রোস্কোপিক বাইল্যাটারাল স্ট্রিক গোনাড। আমরা যখন দেখতে পারবো তখনই বুঝতে পারবো কি এটা একটা টার্নার সিনড্রোম। তারপর দেখেন বিগত সালে এরকম করে সিনারিও দিয়ে দেয়, আমাদের ক্যারিওটাইপ থাকে অ্যান্সারে, আমাদের ক্যারিওটাইপটা অ্যান্সার দিতে হয়, স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে পড়ে নেবেন। দেখেন এটা আরেকটা প্রশ্ন, গোনাডাল ডিসজেনেসিস মানে তো টার্নার সিনড্রোম। দেখেন এখানে হচ্ছে কি সবগুলো ঠিক আছে, শুধু একটা ভুল, সেটা নো রেনাল অ্যানোমালি। আমরা জানি টার্নারে রেনাল অ্যানোমালি হয়, ঠিক আছে? নেক্সট আসেন ক্লাইনফেল্টারের প্রথম অংশটা নেওয়া হয়েছে রবিন্স থেকে, পরের অংশটা আসছে দত্ত থেকে। তাহলে দেখেন দত্তের ওই একই চ্যাপ্টার নাম্বার 28 গাইনি দত্ত। তাহলে দেখেন ক্লাইনফেল্টার মানে কি, এটা হচ্ছে মেল হাইপোগোনালিজম, এবং এখানে কি হয় সেমনিফেরাস টিউবুল ডিসজেনেসিস। এদের কায়োটাইপ আমরা কিভাবে লিখি 47XXY। তাহলে সেমনিফেরাস টিউবুলটা কোথায় থাকে বলেন তো? টেস্টিসের মধ্যে থাকে, তাই না? পেঁচায় সেমনিফেরাস টিউবুলসটা কোথায় থাকে? টেস্টিসে থাকে। এবং এই সেমনিফেরাস টিউবুলে কি হয়ে থাকে? স্পার্মাটোজেনেসিস হয়ে থাকে। যদি স্পার্মাটোজেনেসিস না হয় তখন কি হবে? পেশেন্টটা কি থাকবে? অ্যাজোস্পার্মিক থাকবে এবং ইনফার্টাইল থাকবে। এটাই হচ্ছে ক্লাইনফেল্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার। সাথে দেখেন ওদের হচ্ছে লেডিক সেল ফাংশনটাও ইম্পেয়ার। আমরা জানি টেস্টিসে কি থাকে, লেডিক সেল থাকে এবং সার্টুলি সেল থাকে। লেডিক সেল থেকে আমরা টেস্টোস্টেরন পাই, তার মানে এই পেশেন্টের টেস্টোস্টেরনটা কম থাকবে। এবং সার্টুলি সেলের ব্যাপারে কিছু বলা নাই, তার মানে সার্টুলি সেল থেকে আমরা কি পাই জানি? AMH পাই, অ্যান্টিমুলারিয়ান হরমোন। এই জন্য তাদের কি অ্যান্টিমুলারিয়ান হরমোন থাকার কারণে তার কিন্তু উলফিয়ান ডাক্টটা গ্রো করে। মানে একটা ছেলের কিন্তু উলফিয়ান ডাক্ট গ্রো করার কথা, সে কিন্তু একটা নর্মাল ছেলের মতনই উলফিয়ান ডাক্টটা গ্রো করে, তাই না? অ্যান্টিমুলারিয়ান হরমোনটা থাকার কারণে। কিন্তু তার লেডিক সেলটা ঝামেলা, এই জন্য তার টেস্টোস্টেরনটা কম। আর টেস্টোস্টেরন কম থাকলে এই যে আসেন এই ছবিতে একই ফেনোমেনা, টার্নারের ক্লাইনফেল্টারে থাকবে টেস্টোস্টেরন কম, তাই না? তাহলে টেস্টোস্টেরন কি করে নরমালি FSH LH কে নেগেটিভ ফিডব্যাক দেয় ক্লাইনফেল্টারের ক্ষেত্রে। ওকে, সো তারা যদি নেগেটিভ ফিডব্যাক না দেয় তার শরীরে টেস্টোস্টেরন কম এবং তার FSH LH বেড়ে যাবে। দিস ইজ দ্য অনলি থিং ডিফারেন্স, ঠিক আছে? মেয়ের জন্য এস্ট্রোজেন আর মেলের জন্য কি হবে? ফিমেলের জন্য এস্ট্রোজেন আর মেলের জন্য হচ্ছে কি টেস্টোস্টেরন, একই জিনিস। টেস্টোস্টেরন কম, লেডিক সেল ফাংশন ইম্পেয়ার দেখে সে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে না, সে জানো না FSH LH বেশি বেশি আসতেছে, বেশি বেশি স্টিমুলেট করছে কি টেস্টোস্টেরন তৈরি করার জন্য, কিন্তু টেস্টোস্টেরন তৈরি হচ্ছে না। আচ্ছা, সো এখানে দেখেন এই পেশেন্টটার আমরা একটু ক্লিনিক্যাল ফিচারগুলো দেখি। দেখেন এই ক্লিনিক্যাল ফিচারগুলো আসলে খালেক এবং রবিন্স থেকে নেওয়া। আমরা চলেন আমাদের গাইনি দত্ত চলে যাই। গাইনি দত্ত কি বলছে দেখেন, এই পেশেন্টটা ইউনিকয়েড বিল্ড, ইনফার্টাইল, পেনিসটা স্মল থাকে এবং গাইনোকোমেশিয়া থাকতে পারে। মনে রাখবেন একটা কথা, দ্যাট ওদের হচ্ছে গিয়ে গাইনোকোমেশিয়া হচ্ছে গিয়ে আপনাদের ইউনিভার্সাল না, কিন্তু গাইনোকোমেশিয়া থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু যেটা ইউনিভার্সাল সেটা হচ্ছে গিয়ে আপনাদের ইনফার্টিলিটি বা অ্যাজোস্পার্মিয়া। কারণ ওদের কারোই সবাই প্রত্যেকটা ক্লাইনফেল্টারের পেশেন্টই হচ্ছে গিয়ে আপনার অ্যাজোস্পার্মিয়া নিয়ে আসবে, কারণ ওই যে সেমনিফেরাস টিউবুল ডিসজেনেসিস হচ্ছে সেখানে স্পার্মাটোজেনেসিস হচ্ছে না, ঠিক আছে? আর গাইনোকোমেশিয়া থাকতেও পারে নাও থাকতে পারে। এবং ওদের সেক্স ক্রোমাটিন পজিটিভ, কারণ ওদের ক্যারিওটাইপ কি 47XXY, তার মানে একটা ইনঅ্যাক্টিভ এক্স আমরা পাচ্ছি। জেনিটাল ডাক্টটা উলফিয়ান হবে এবং জেনিটালিয়া স্মল ইনফার্টাইল হবে, গন্ডোট্রোপিনস এলিভেটেড হবে, যে কথাটা আমি একটু আগে আপনাদেরকে বুঝালাম, দ্যাট FSH LH বেশি থাকতেছে যেন গন্ডোট্রোপিনস এলিভেটেড। এবং টেস্টিসটা কেমন থাকে? স্মল অ্যান্ড ফার্ম থাকে, ইনফার্টিলিটি থাকতে পারে এবং সেরাম টেস্টোস্টেরন লেভেল লো থাকে। এবং হচ্ছে গিয়ে আমাদের তো এগুলো জাস্ট রিডিং দিয়ে নেবেন। এই যে ক্লাইনফেল্টারের একটা বাচ্চার ছবি দেখাচ্ছে, এই ছবি দেখে আপনারা ফিচার্সটা পড়ে নেবেন। এবার আসেন ক্লাইনফেল্টার থেকে একটা সিনারিও দেওয়া আছে। দেখেন এই যে আল্ট্রাসাউন্ড করে স্মল টেস্টিস পাইছে, কোর্স পার্স অ্যাক্সিলারি হেয়ার আন্ডার ডেভেলপ টেস্টিস, তার মানে অ্যান্সার কি ক্লাইনফেল্টার সিনড্রোম। স্ক্রিনশট রাখেন, পড়ে নেবেন। এবার আসেন নুন্যানটা এখানে কেন দেওয়া হয়েছে? নুন্যানটা হচ্ছে গিয়ে এই বাচ্চাটা একটা ছেলে বাচ্চা কিন্তু দেখতে টার্নারের মতন, সেজন্য এখানে দেওয়া। নুন্যানের পাশে আপনারা লেখেন অটোজোমাল ডমিনেন্ট, কারণ এটা একটা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। মনে আছে কিনা জানি না, অটোজোমাল ডমিনেন্ট পড়ানোর সময় আমি আপনাদেরকে বলেছিলাম নুন্যান সিনড্রোমটা লিখে রাখতে,
এক্সাম্পলসের মধ্যে। তাহলে এর ক্যারিওটাইপ কিন্তু 45XY ও হতে পারে, আবার 45XY আবার 46XY ও হতে পারে, ঠিক আছে। কিন্তু ও কিন্তু কোনো সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি না, ও হচ্ছে কি একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, জাস্ট এতটুকু বলার জন্যই। আচ্ছা, তাহলে দেখেন এরকম একটা প্রশ্ন সবসময় আসে, রিলেশনশিপ অফ দ্য ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এক পাশে অ্যাবনর্মালিটি ক্রোমোজোমাল ক্যারিওটাইপ দিয়ে দেয় আর এক পাশে হচ্ছে কি নাম দিয়ে দেয়। এটা জাস্ট আমার অ্যান্সার দেওয়া আছে, মিলাই নেবেন। আবারও এরকম একটা প্রশ্ন দেখাচ্ছি, অ্যান্সার দেওয়া আছে, মিলিয়ে নেবেন। এবার দেখেন আমরা হচ্ছে কি নেক্সট সেগমেন্টে চলে গিয়েছি, ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। সো এই সেগমেন্ট থেকে কিন্তু আপনাদের আর বেসিকের সাথে ওভারল্যাপ করবে না। সো এই চ্যাপ্টারটাও কোথায় আছে? এই চ্যাপ্টারটা আছে হচ্ছে কি আপনাদের গাইনি দত্ত চ্যাপ্টার 28-এ, ঠিক আছে। সো এখানে আমরা 5টা ডিসঅর্ডার পড়বো, আপনার উপরে লিখে রাখতে পারেন, 5টা ডিসঅর্ডার পড়বো। ডিএসডি মানে কি? একটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেজেন্স অফ বোথ মেল অ্যান্ড ফিমেল এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল জেনিটাল অর্গান, ঠিক আছে। একটা ইন্ডিভিজুয়ালের যখন দুইটাই মেল এবং ফিমেল দুইটাই জেনিটাল অর্গান থাকবে, ঠিক আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল মিক্সড আপ, আমাদের একটা কনফিউশন ক্রিয়েট করছে, সেটাকে আমরা কি বলি? ডিএসডি বলি, ঠিক আছে। প্রেজেন্স অফ বোথ মেল অ্যান্ড ফিমেল এক্সটার্নাল অর ইন্টারনাল জেনিটাল অর্গান ইন সেম ইন্ডিভিজুয়াল। চলেন আসেন এবার একটা নোমেনক্লেচার পড়ি। আচ্ছা, তাহলে দেখেন আমরা কিছু নোমেনক্লেচারস দেখবো। নোমেনক্লেচারের মধ্যে দেখেন প্রথমে আমার কথাটা একটু বুঝেন। দেখেন একটা মানুষের অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাকচুয়াল কোয়ালিটি আপনি কি দিয়ে বলবেন? তার ভিতরের গুলা দিয়ে বলবেন, নট বাইরের। যেমন ধরেন আমি দেখতে কেমন, এটা কিন্তু কোনো বিষয় না, তাই না? আমি মানুষ কেমন, ঠিক আছে, সেটাই কিন্তু বিষয়, যে আমি ভালো না খারাপ, আমি ইন্টেলিজেন্ট নাকি ডাল, এগুলো কিন্তু আমার আসল ফিচার্স, তাই না? এখন আমি দেখতে কালো হই, ফর্সা হই, এগুলো কিন্তু আমার আসল বিষয় না, ঠিক আছে, এগুলো দেখার বিষয় না। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা মনে রাখবেন দ্যাট এখন আমরা সিনড্রোমের নামটা চিনব কি দিয়ে? একটা মানুষের ভিতরে যা আছে তা দিয়ে। তার মানে একটা মানুষের ভিতরের গোনার যদি ওভারি হয় সে হবে ফিমেল, একটা মানুষের ভিতরের গোনার যদি টেস্টিস হয় সে হবে মেল। এটা হচ্ছে কি তার আসল পরিচয়, নট বাইরে দিয়ে দেখতে সে কেমন। বিকজ আমরা যেহেতু ডিএসডি পড়ছি, দেখবেন ভিতর বাইরের সাথে মিলবে না, আমার ইন্টারনাল জেনিটাল অর্গান আর এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে একটা ভ্যারিয়েশন থাকবে, এই জন্য এটার নাম কি বলছে? ডিএসডি। সো আসেন এবার একটু মিলাই নিই আমরা। নোমেনক্লেচারের মধ্যে দেখেন তার ফিমেল গোনাড আছে কিন্তু মেল এক্সটার্নাল জেনিটেলিয়া। এখন যেহেতু গোনাডটা ফিমেল, আমি বলেছিলাম ভিতরের পরিচয় আসল পরিচয়, তাহলে দেখেন তার নাম কি হবে? ফিমেল সিউডো হার্মাফ্রোডাইট। তারপর দেখেন একটা মেল গোনাড আছে, বাইরে ফিমেল এক্সটার্নাল জেনিটেলিয়া, যেহেতু মেল গোনাড তাহলে আমরা বলবো মেল সিউডো হার্মাফ্রোডাইট। এখন সিউডো কেন? কারণ ট্রু হার্মাফ্রোডাইট সে, দেখেন 3 নম্বরে বলা আছে, যার বোথ ওভারিস অ্যান্ড টেস্টিস দুইটাই আছে, ঠিক আছে, এবং অ্যাম্বিগুইটি অফ দ্য জেনিটাল অর্গান, বাইরে দিয়ে সে দেখতে একরকম, মানে এক এক রকম থাকতে পারে, অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া থাকতে পারে, ভিতরে তার ওভারি টেস্টিস দুইটাই আছে, তাদেরকে আমরা কি বলে থাকি? ট্রু হার্মাফ্রোডাইট বলে থাকি। এবং গোনাডাল ডিসজেনেসিস মানে কি? অ্যাবনর্মাল গোনাডস এবং এমব্রায়োনিক টেস্টিকুলার রিগ্রেশন, এটাও একটু আমরা পড়বো। এবার আসেন ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে এ সেক্স ক্রোমোজোম ডিএসডি 45XO, এগুলো সব আমরা একটু পড়ে আসছি, টার্নার আছে সেক্স ক্রোমোজোম ডিএসডি যেগুলো। এবং দেখেন বি নাম্বারটা আমরা পড়বো 46XY ডিএসডি। 46XY ডিএসডির মধ্যে 1, 2, 3, এই যে 3 নম্বরের মধ্যে আপনারা লেখেন ডিসঅর্ডার অফ অ্যান্ড্রোজেন অ্যাকশন, এটার পাশে আপনারা অবলিক দিয়ে লেখেন AIS, ক্যাপিটাল হাতের AIS, মানে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। সি নাম্বারে দেখেন 46XX ডিএসডি পড়বো আমরা, এইটার আন্ডারে দেখেন 1, 2, এই 3 নাম্বার অ্যান্ড্রোজেন এক্সেসের পাশে অবলিক দিয়ে আপনারা লেখেন CAH, ক্যাপিটাল হাতের CAH, মানে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। এবং দেখেন আদার্সের মধ্যে আমরা মুলারিয়ান এজেনেসিস পড়বো। তাহলে দেখেন আমরা 46XY এর মধ্যে ডিসঅর্ডার অফ অ্যান্ড্রোজেন অ্যাকশন AIS পড়বো, 46XX এর মধ্যে আমরা অ্যান্ড্রোজেন এক্সেস CH পড়বো এবং মুলারিয়ান এজেনেসিস পড়বো। এবার আসেন আমরা একটু এমব্রিওলজি দেখে আসি, ঠিক আছে। সবকিছু প্যাথোলজি জানার আগে আমাদের ফিজিওলজি জানতে হয়। সো দেখেন ফিজিওলজিক্যাল নর্মালি কি হয়, একটা স্পার্মের এক্সও থাকে, ওয়াইও থাকে, কিন্তু একটা ওভামের শুধু এক্স থাকে। সো ওভামের 2টা এক্স থাকে আর কি, এই জন্য আমরা একটাই লিখেছি। এটা জেফ কটের একটা ছবি, জেফ কটের কিছু ছবি আছে দেখবেন, আপনার জন্য অনেক হেল্পফুল, ঠিক আছে। আপনারা চাইলে জেফ কট খুলতে পারেন। জেফ কটের হচ্ছে কি এটা চ্যাপ্টার নাম্বার 14-এ আছে। সো আপনার মন চাইলে খুলবেন, না মন চাইলে আমার লেকচার ইজ সাফিসিয়েন্ট, ওকে। সো দেখেন এখানে একটা ছেলে বাচ্চা হওয়ার জন্য আমার কি লাগে? মায়ের কাছ থেকে এক্স আসবে, বাবার কাছ থেকে ওয়াই আসবে। আর মেয়ে বাচ্চা হওয়ার জন্য মায়ের কাছ থেকে এক্স আসবে, বাবার কাছ থেকেও এক্স আসবে। ধরেন সে মেয়ে বাচ্চা হলে তার কর্টেক্সটা পলিফারেশন হবে, ওভারি হবে, এবং সেই ওভারিতে কোনো MIF থাকে না, কোনো মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর থাকে না। ফলে আমার মুলারিয়ান ডাক্টটা গ্রো করে, মুলারিয়ান ডাক্ট যখনই গ্রো করবে তার ভাজানা, ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউব ডেভেলপ করবে এবং জেনিটাল রিজ এবং টিউবারকেল থেকে আমার ল্যাবিয়া এবং ক্লাইটোরিস ডেভেলপ করবে।
এখন যদি আমার ওয়াই দিয়ে ফার্টিলাইজেশন হয় তাহলে এই ওয়াই ক্রোমোজোমে আমার কি থাকে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর SRY জিন থাকে। টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর SRY জিন, তখনই তার কি ডেভেলপ করবে, টেস্টিস। টেস্টিস ডেভেলপ করার জন্য আমার গনাডাল মেডুলারি পলিফারেশন হওয়া লাগবে, তাই না? আচ্ছা, তো টেস্টিস ডেভেলপ করলো, টেস্টিসের ভিতরে কি থাকে আমরা জানি, সার্টোলি সেল থাকে, যেখান থেকে কি আসে, MIF বা AMH যেটাই বলেন না কেন, মানে মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর অথবা অ্যান্টি মুলারিয়ান হরমোন। এই যে মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর আসলে তার মুলারিয়ান ডাক্ট আর গ্রো করে না, তার উলফিয়ান ডাক্ট গ্রো করে মেল সিস্টেমটা, মেল জেনিটাল অর্গানটা তৈরি হয় এবং ফিউশন অফ দ্য ল্যাবিয়াস্ক্রটাল ফোল্ড হয়ে স্ক্রটাম তৈরি হয়, জেনিটাল টিউবারকল থেকে পেনিস তৈরি হয়। সো দিস ইজ দ্য ফিজিওলজি। ওকে, এবার আসেন আমরা পড়বো 46XX ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট। তাহলে 46XX ছিল আমাদের 3 নম্বরে, তাই না? সিতে একটু দেখাই আসি। দেখেন আমরা সিটা পড়ছি, এখন সি পরে আমরা বি পড়বো। সি এর মধ্যে কোনটা পড়বো বুঝলাম, অ্যান্ড্রোজেন এক্সেস। ওকে, তাহলে দেখেন এইটা মিলানোর আগে আপনারা আমার গল্প শুনেন, মন দিয়ে স্লাইড বাদ শুধু আমার কথা শুনবেন। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমি একটু বলি আপনাদেরকে, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এটার আরো 2টা নাম আছে। নাম কি, ফিমেল সিউডো হার্মাফ্রোডাইটিজম, মানে তার ভিতরের গোনারটা কিন্তু ওভারি, এবং তার আরেকটা নাম হচ্ছে অ্যান্ড্রোজেন জেনিটাল সিনড্রোম। তাহলে অ্যান্ড্রোজেন জেনিটাল অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম। ওকে, এই অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম কেন, তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে ঝামেলা। একটা বাচ্চা যখন মায়ের পেটে আছে, ঠিক আছে, তখনই এই ঝামেলাটা হচ্ছে। তার ঝামেলা কি গোনার্সে? না, তার ঝামেলা গোনার্সে না, তার ঝামেলা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। কি ঝামেলা তার? তার ঝামেলা হচ্ছে কি, তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা ইনবর্ন এরর হয়, কিসের, স্টেরয়েড মেটাবলিজমের। আমরা জানি স্টেরয়েড মেটাবলিজম কোথায় হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স আছে, মেডুলা আছে। কর্টেক্সের কয়টা লেয়ার, 3টা লেয়ার, ঠিক আছে? তাহলে এই 3টা লেয়ার থেকে আমার 3টা জিনিস আসে, মিনারেলোকর্টিকয়েড আসে, গ্লুকোকর্টিকয়েড আসে, অ্যান্ড্রোজেন আসে। তাহলে এই বাচ্চাটার কি হয়, একটা এনজাইম ডেফিসিয়েন্সি। আমার কথা শুনবেন আগে, পরে দাগাবেন, এখন শুধু কথা শুনবেন। এই যে এখানে এনজাইম একটা ডেফিসিয়েন্সি হয়, সেই এনজাইমের নাম কি, 21 হাইড্রক্সিলেজ এনজাইম। এই 21 হাইড্রক্সিলেজ এনজাইম দিয়ে আমার মিনারেলোকর্টিকয়েড এবং গ্লুকোকর্টিকয়েডস তৈরি হয়, ঠিক আছে? এই এনজাইমটা লাগে, কিন্তু আমার অ্যান্ড্রোজেন তৈরি হওয়ার জন্য পাথওয়েতে কোথাও এই এনজাইমটা লাগে না। ফলশ্রুতিতে দেখেন আপনারা, এই বাচ্চাটা তখন মায়ের পেটে, তার এই ঝামেলাটা হয়ে গেছে, ইনবর্ন এরর ইন মেটাবলিজম হয়েছে। কেন? 21 হাইড্রক্সিলেজ এনজাইমটা নাই তার, ফলে তার মিনারেলোকর্টিকয়েড মানে কি, অ্যালডোস্টেরন আসছে না, গ্লুকোকর্টিকয়েড মানে কি, কর্টিসল আসছে না, এই দুইটা আসছে না। কিন্তু অ্যান্ড্রোজেন কিন্তু ঠিকই তৈরি হচ্ছে, কারণ অ্যান্ড্রোজেন তৈরির জন্য এই 21 হাইড্রক্সিলেজ এনজাইমটা লাগে না। ফলে এই বাচ্চার অনেক বেশি অ্যান্ড্রোজেন তৈরি হয়ে গেছে, এবং অ্যান্ড্রোজেন তৈরি হলে কি হয়, ভিরিলাইজেশন হয়, তার এক্সটার্নাল জেনিটালিটা দেখতে ছেলেদের মতন হয়ে যাচ্ছে। সে একটা মেয়ে বাচ্চা, কিন্তু তার কি হচ্ছে, ছেলেদের মতন হয়ে যাচ্ছে। ক্লিয়ার জিনিসটা? সো এখানে আমি এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, দ্যাট এক্সেস কি তৈরি হচ্ছে, অ্যান্ড্রোজেন তৈরি হচ্ছে। আর ওই যে বলছিলাম মিনারেলোকর্টিকয়েড মানে অ্যালডোস্টেরন কম, তাহলে অ্যালডোস্টেরন কম থাকলে কি হয়, আমরা কি জানি, অ্যালডোস্টেরনের ফাংশন কি, ওয়াটার অ্যান্ড সোডিয়াম রিটেনশন করা, তাই না? তাইলে এই বাচ্চার যেহেতু অ্যালডোস্টেরন কম, তার ওয়াটারও রিটেনশন হবে না, সোডিয়ামও রিটেনশন হবে না, ফলে তার কি হবে, সল্ট লুজিং সিনড্রোম তৈরি হবে, তাই না? তার হচ্ছে কি, সল্ট ডিপ্লিশন তৈরি হবে, শরীরে হাইপোটেনশন তৈরি হবে, হাইপোনেট্রিমিয়া তৈরি হবে। ক্লিয়ার? এবার আসেন, ঠিক আছে, তার এই ক্ষেত্রে পিটুইটারি থেকে কি আসতেছে, তার পিটুইটারি থেকে আসতেছে হচ্ছে